এনটিভির নিয়মিত আয়োজন সংলাপ প্রতিদিনে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আমি শফিক শাহীন। আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন, নিরাপদে আছেন। দর্শক, জাতীয় সংসদ নির্বাচন যতই ঘনিয়ে আসছে ততই মাঠের উত্তাপের পারদ একেবারে উপরের দিকে যাচ্ছে। আমিরের এক্স হ্যান্ডল নারীর প্রতি বিদ্বেষমূলক স্ট্যাটাসকে ষড়যন্ত্র উল্লেখ করে আইডি হ্যাকড হয়েছে বলে দাবি করছে জামাত। অন্যদিকে প্রতিপক্ষ শিবিরের প্রধান তারেক রহমান বলেছেন আইডি হ্যাকড হওয়ার অভিযোগই ফেক। এমন কথার বারুদে পুড়ছে নির্বাচনী মাঠ। কোথাও কোথাও প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দল ও প্রার্থীদের সমর্থকদের মধ্যে সংঘাত, সহিংসতার হিংস্র রূপও দেখছেন ভোটাররা। সরাসরি মল্লযুদ্ধের পাশাপাশি ভার্চুয়াল জগতেও চলছে কন্টেন্ট পাল্টা কন্টেন্টের ছড়াছড়ি। কেহ কাহাকে নাহি ছাড়ে, তার উপর আছে তথ্য, অপতথ্য, এমনকি মিথ্যা তথ্যের বেড়াজাল। নির্বাচনকে সামনে রেখে কেমন হবে সাইবার যুদ্ধ? এসব বিষয় নিয়ে আলোচনার জন্য আমন্ত্রণ জানাচ্ছি সাংবাদিক সাইদ আবদুল্লাহ এবং বিজ্ঞাপন, যোগাযোগ ও প্রচার বিশেষজ্ঞ ওমর হাসিব শফিউল্লাহকে। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি আমাদের এই আয়োজনে। সাইদ আবদুল্লাহ, আপনাকে যদি প্রশ্ন করি যে নির্বাচনের মাঠটা কেমন দেখছেন, কোয়ালিটি প্রচারণা হচ্ছে নাকি কাদা ছোড়াছড়ি হচ্ছে, নাকি অপবাদ অপপ্রচারের সয়লাভ, কি বলবেন? অনেকগুলো প্রশ্ন তো করলেন, এই প্রত্যেকটা উত্তরে একটা হ্যাঁ বা না দিয়ে বোধহয় উত্তর দেওয়াটা মুশকিল, যেহেতু এটা গণভোটের মতো প্রশ্ন না, প্রত্যেকটার একটু ব্যাখ্যা করতে হবে। তো এই জায়গাতে আমার কাছে যেটা মনে হয় যে অনেক বছর পরে যে বাংলাদেশ সত্যিকার অর্থে একটা নির্বাচনের দিকে এগিয়ে যেতে পারছে, মানুষজন ভোট দিতে পারবে, এটা মানুষ বিশ্বাস করছে। প্র্যাকটিক্যালি শেষ মুহূর্তে কি হবে সেটা তো পরের আলাপ, কিন্তু মানুষ যে বিশ্বাস করতে পারছে যে না, অন্তত পক্ষে আমি XYZ যে দলকেই সমর্থন করি ভোটটা দিতে পারবো, এবং ইলেকশনের আগে কেউ বলতে পারছে না যে আমরাই ক্ষমতায় আসবো অথবা আমরাই জিততে পারবো, অনিশ্চয়তা আছে। মানে এইটাই রাজনীতির জন্য মনে হচ্ছে যে আমরা একটা লাইনচ্যুত ট্রেন একটা লাইনে উঠে গেছে। অন্যান্য বার তাও বোঝাই যেত যে ইলেকশন হইলে কে জিতবে না জিতবে, কিন্তু এবার আমার মনে হয় 14, 18, 24 এমনকি টু সাম এক্সটেন্ট 2008 সালের ইলেকশনেও লাস্টের দিকে বোঝা যাচ্ছিল যে কি হইতে যাচ্ছে। কিন্তু আমার কাছে মনে হয় যে বাংলাদেশে এই মুহূর্তে সামগ্রিক যা বাস্তবতা, তাতে কারো খুব বেশি কনফিডেন্ট হওয়ার দরকার নাই। ঠিক আছে, কনফিডেন্ট নিজের পারফরমেন্সের প্রতি কেউ হইতেই পারে, ওভার কনফিডেন্ট হওয়ার দরকার নাই যে আমি আসতেছি এইটাই হবে। আমার মনে হয় না এই পরিবেশটা আছে। বরং এই যে কথার কিছুটা মানে বাকযুদ্ধের মতো কিছু অবস্থা আছে, এটা একটা গুড ভাইব দেয়। মানুষ মনে করে যে ইলেকশন ব্যাপারটাও কিন্তু একটা উৎসব। আনফর্চুনেটলি এই উৎসবটাই তো এমনভাবে নষ্ট করা হয়েছিল, মানুষ এখনো রাস্তাঘাটে চলাফেরা করার টাইমে প্রশ্ন তুলে ইলেকশন কি হবেই কিনা। তবে আমার কাছে মনে হচ্ছে যে প্রচারণার জায়গাটা অনেক জায়গায় আগের বারের চেয়ে নির্ঘাত হওয়াটাই খুব স্বাভাবিক। সময়ের সাথে সাথে অনেক ডিজিটাল প্রচারণার জায়গাটা অনেক মানুষ ফোকাস করছে খুব সিরিয়াসলি, হয়তো বা আগে সেটা করতো না। আবার যেটা দেখা যায় যে ইলেকশন উপলক্ষে দেখে না একটা পক্ষ আর একটা পক্ষকে মানে মুখ দিয়ে কথাবার্তার যুদ্ধ চলবে, এটাই খুব স্বাভাবিক। এখন পর্যন্ত এমন কোনো জায়গায় যায় নাই যে শালীনতা নিয়ে অমুক তমুক নিয়ে আমরা খুব বেশি প্রশ্ন তুলতে পারি, যেটা আছে আমার কাছে মনে হয় যে দিস ইজ নর্মাল। যদি না সামনের দিন এমন হয় রক্তারক্তি, খুনাখুনি, এইগুলা বাদ দিয়ে ভাই মুখ দিয়ে যদি কথার যুদ্ধ চলতে থাকে, সেটা আমার মনে হয় যে অনেক ভালো। এবং সামনের দিনে যেটা দরকার সেটা হলো কয়েকটা ব্যাপারে আমাদের একটু মাথায় রাখাটা জরুরি, যাতে মানে মত দ্বিমত থাকবে, তর্কাতর্কি চলতে থাকবে, এই ব্যাপারটা যাতে করে সাইবার হ্যারাসমেন্টের দিকে না এগিয়ে যায় ডিজিটাল মাধ্যমে, এবং প্র্যাকটিক্যালি যাতে এমন কোনো নোংরা কলুষিত অবস্থায় না যায় যে কারণে একটা ইকুইলিব্রিয়ামের অবস্থাটা নষ্ট হয়। এই কারণেই বলছি যে দেখবেন আপনি প্রচণ্ড ডিসইনফরমেশন ছড়িয়ে দিলেন, বা আপনি এমন কথা বলছেন যে ব্যাপারটা আসলে প্রত্যন্ত আক্রমণাত্মক, বা আপনি এমন একটা কথা বলে ফেললেন যে ব্যাপারটা ঘটেই নেই, বা আপনি এমন একটা কাজ করলেন যেটা আসলে একটা সহিংসতাকে উস্কে দেওয়ার উপায় করে ফেলতে পারে। এই ব্যাপারগুলোর দিকে যদি নজরে দেওয়া যায় আপাতত খুব বেশি খারাপ না। তবে একটা ক্রিটিসিজম আমার জায়গা থেকে মনে হয়, ইলেকশনের ভাইব বলতে যা বোঝায়, অতীতে আমরা তো একদিনেই একেবারে ওই যে বাংলাদেশে মাঝে মাঝে বলে না যে একবার ঘোষণা এসেছিল ক্যাশলেস বাংলাদেশ বানিয়ে ফেলবে। সো ব্যাপারটা হইলো এক ক্লাপে তো অনেক কিছু করা যায় না, পোস্টার নাই, অমুক নাই, দেখবেন যে নিয়মের বেশ কিছু বেড়াজাল আছে। অতীতে কিন্তু এতটা কঠিন ছিল না, এই কারণে অনেক এমপি প্রার্থী যারা আছেন, অতীতেও এর আগে অনেকে বলতেন যে অতীতেও তো ইলেকশন করছে, এত তো ঝামেলা হয় নাই, এবার কেন এত ঝামেলা?
তার মিনিংটা হলো অনেক নিয়মকানুন দিয়ে বেঁধে রাখা হয়েছে। আচরণবিধি অনেক জায়গায় থাকাটা যেমন উচিত, তবে কয়েকটা জায়গা আমার কাছে মনে হয় কি মানুষকে এই ভাইব দেওয়ার জন্য উৎসবেরই যেহেতু ইলেকশন হচ্ছে, প্রচারণার ক্ষেত্রে কিছু কিছু জায়গায় যদি আরেকটু উদারভাবে চিন্তা করা যেত, একটু ছাড় দেওয়া যেত, তাইলে যেটা হতো যে মানুষ এই উৎসবে এঙ্গেজ হইতে পারতো। এবং এটাই মূলত পতিত স্বৈরাচারের মূলত, যে তারা তো ইলেকশন করতে পারে নাই, মানুষ এখন আশ্বস্ত ইলেকশন করতে পারছে। কিন্তু আপনি এখন দেখবেন মাইক 3টা বাজাবেন নাকি 4টা বাজাবেন, রাত কয়টার ভেতরে শেষ করতে হবে, অথবা বিলবোর্ড বানাবেন কি করবেন না। লেটসে এই ডিজিটাল প্রচার মাধ্যমের জায়গাগুলো আপনি আরবান এরিয়াগুলোতে কিছু ক্ষেত্রে করতে পারবেন, বড় বড় শহরগুলোতে করতে পারবেন, কিন্তু আপনার ভোটার তো ভাই ভুরুঙ্গামারির যে মানুষটা, কৃষকটা, সেও আপনারই ভোটার। দেখা যাবে যে ছাগলনাইয়ার যে ফেনীর, সেও আপনার ভোটার। আপনার দেখা যাবে আপনার সাথিয়ারও একজন ভোটার, একদম কোর উত্তরবঙ্গের যে মানুষটা আছে তারাও আপনার ভোটার। সো আমরা যদি চিন্তা করি যে পুরো দুনিয়াটাই হলো আমাদের মতো মানুষ, যাদের হাতে ফোন থাকবে, সারাক্ষণ ডিজিটালি কানেক্ট করবে, ব্যাপারটা তো এরকম হয় না। অনেক জায়গায় আছে তাদের প্রচার মাধ্যম বা অনেক কিছু আবার অন্যটা ক্ষেত্রে অনেক আলাদা হয়ে যাইতে পারে। এই কারণে কিছু কিছু জায়গায় যেভাবে আষ্টে পৃষ্ঠে বেঁধে রাখা হয়েছে, এই ব্যাপারটা কিছু ক্ষেত্রে ঝামেলা তৈরি করছে, কিন্তু আমার কাছে মনে হয় যে অ্যাডাপ্টেবিলিটিও মোটামুটি হয়ে গেছে। সো আমাকে যদি বলেন যে পরিবেশ কেমন, সোফার এমন কোনো পরিবেশ হয় নাই যে ইলেকশন হবে না, মারাত্মক ঝামেলা হবে, এই ধরনের পরিবেশ হয় নাই। বরং হেলদি ডিবেট চলতে থাক, খুনাখুনিটা না হোক, সঠিক একটা ইলেকশনের দিকে এগিয়ে যাক, এটাই মনে হয় যে একটা ভালো কাজ। ওমর হাসিব, আপনি কন্টেন্ট নিজে তৈরি করেন, কন্টেন্টের বাজার নিয়ে কাজ করেন, ব্যবস্থাপনা নিয়ে কাজ করেন। এবারের ইলেকশনে কন্টেন্টের পরিস্থিতিটা কি দেখছেন, মানে ট্রেন্ডটা কি? আমি থ্যাংক ইউ ভেরি মাচ ফর হ্যাভিং মি, এবং এনটিভির যারা আমাকে শুনছেন তাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। সো হ্যাঁ, মানে আমরা যদি একটু পেছন থেকে একটু শুরু করি আমার কথাটা, সে ফর এক্সাম্পল যদি আমরা এই গত 16-17 বছর আগে, তারও আগে যখন আমাদের ইনক্লুসিভ একটা ইলেকশন হয়েছিল, তখন আসলে আমাদের সামনে ফেসবুক জিনিসটাই ছিল না। অ্যারাউন্ড 2005-এর পর থেকে ফেসবুকটা আমাদের সামনে আসে। আই মিন সোশ্যাল মিডিয়ার কথা আসলে আমি বলছি, ফেসবুক তো ওয়ান অফ দ্য লেগস অফ দ্য হোল সোশ্যাল মিডিয়া। তো এইটাকে সামনে রেখে একটা কম্পিটিটিভ ইলেকশন যে এইবার প্রথম হতে যাচ্ছে, একেবারে ফ্রি একটা, সবার জন্য একটা ইনক্লুসিভ একটা এনভায়রনমেন্টের মধ্যে ইলেকশন হতে যাচ্ছে। এবং আমি যদি সাইদ আব্দুল্লাহ ভাইয়ের কথাটাকে ধরে বলি যে অন গ্রাউন্ডে অনেক রকম প্রচারণা করার ক্ষেত্রে যখন অনেক বাধ্যবাধকতার একটা জায়গা তৈরি করে দেওয়া হয়েছে, সেখানে আসলে ওয়ান অফ দ্য মেইন স্ট্রিম কমিউনিকেশন রুট হচ্ছে এই কন্টেন্ট মেকিং। সুতরাং আমি মনে করি যে এই কন্টেন্ট মেকিংয়ে এখন সত্যি বলতে কি, আমি 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 সব জায়গায় কথাটাকে এইভাবে বলি, ধরেন কোনো একটা প্রত্যন্ত অঞ্চলের ছোট্ট একটা সমাবেশে কোনো একটা রাজনৈতিক দলের কেউ একজন একটা কথা বলল, সেটা যদি কোনো কন্ট্রোভার্সিয়াল হয়, সেটা যে কন্ট্রোভার্সিয়াল হয়েছে এটাকে প্রুফ করতে হলে ইট হ্যাজ টু কাম টু দ্য সোশ্যাল মিডিয়া। তার মানে কন্টেন্ট এখন একটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে প্রচারণার ক্ষেত্রে, এবং সেইটাকে আরও অনেক বেশি লেভারেজ দিয়েছে সরকারের এই যে অনগ্রাউন্ডে কাজকর্ম করার ক্ষেত্রে যে বাধ্যবাধকতা। সুতরাং আপনি যদি লক্ষ্য করলে দেখবেন যে কন্টেন্টের ক্যালেন্ডার ধরে ধরে, আপনি যদি ইউটিউবে লক্ষ্য করেন, বাংলাদেশ ন্যাশনাল পার্টির যদি আপনি পেজ দেখুন, প্রিমিয়ার করে করে কখন কোনটা কয় তারিখে কী প্রকাশ পাবে সেটা তারা প্রকাশ করছে। একদম একইভাবে অন্যান্য যে পলিটিক্যাল পার্টি, যদি আপনি সেটা বাংলাদেশ জামাত ইসলামের কথা বলেন বা অন্যান্য যে পার্টিগুলো আছে, যে যার ম্যাগনিচিউড অনুযায়ী কিন্তু সেই কাজটা করছে। এবং সেটা করার ক্ষেত্রে ভেরি ইন্টারেস্টিং হচ্ছে এখনকার সোশ্যাল মিডিয়ার ডিজিটাল প্ল্যাটফর্মের অ্যালগোরিদম এভাবে কাজ করে যে আপনি চাইলেই আপনার ওই স্পেসিফিক কন্টেন্টটাতে আপনি যেই ভোটার সেগমেন্টের কথা বলছেন সেই ভোটার সেগমেন্টকে টার্গেট করে অ্যাক্রস দ্য কান্ট্রি আপনি একইভাবে আপনার কথাটা বলতে পারছেন। এটা খুব ইম্পর্ট্যান্ট একটা পয়েন্ট আমি বলেছি। সে ফর এক্সাম্পল একটা দলের প্রধান যে কথাটা বলবেন, সেই কথাটা তিনি যেভাবে বলছেন তার মাঠ পর্যায়ের সকল নেতা বা দায়িত্বশীল সবাই বলতে পারবেন না, কিন্তু সোশ্যাল মিডিয়া আপনার সামনে সে অপার সম্ভাবনাটা নিয়ে এসেছে। সে যেটা বলছে সেটা হুবহু সেভাবে আপনি নিয়ে যেতে পারছেন। এতে করে যে একটা ইউনিফর্মিটি ইন ডিসেমিনেটিং ইনফরমেশন, সেই সম্ভাবনাটা একটা অপার সম্ভাবনার জায়গা আমাদের তৈরি হয়েছে। মানুষ এগুলো অথেন্টিক ইনফরমেশনটা পাচ্ছে। হ্যাভিং সেড দ্যাট, আমাদের সামনে যে চ্যালেঞ্জটা রয়েছে সেটা হচ্ছে যে সোশ্যাল মিডিয়া বা এই ডিজিটাল কন্টেন্ট তৈরি করছেন এবং ব্যবহার করছেন তার ইন্টেনশনটা আসলে কি। তার ইন্টেনশনটা যদি আসলে গুড ইন্টেনশন না হয়, তাহলে কিন্তু এখান থেকে আপনি যেটা বলেছিলেন শুরুতে, মিস ইনফরমেশন, ডিসইনফরমেশন, যেটাকে বাংলায় আমরা গুজব বলি, এগুলো ছড়িয়ে দেওয়ার মাধ্যমে কিন্তু সোসাইটিতে একটা ক্যাওস তৈরি করা, অস্থিরতা তৈরি করা। সুতরাং ওভারঅল আমি যে জিনিসটা বলতে চাচ্ছি যে কন্টেন্ট মেকিং, কন্টেন্ট আপলোড করা, কন্টেন্টটাকে তার টার্গেট অডিয়েন্সের কাছে ছড়িয়ে দেওয়া, কোহর্ট ধরে ধরে একেবারে বয়স, লোকেশন, তার সাইকোগ্রাফি ধরে, এইটা একটা অসাধারণ একটা ডিনামিক্স তৈরি করেছে এবার ইলেকশনের প্রমোশনের ক্ষেত্রে। সুতরাং
এটা একটা বড় একটা ডিসাইসিভ ফ্যাক্টর হিসেবে কাজ করবে বলেই আমি মনে করি এবার ইলেকশনে। ওকে, ধন্যবাদ আপনাকে। সাইদ আব্দুল্লাহ, রাজনীতির ময়দানে এখন দুটো পক্ষ, একটা হলো বিএনপি নেতৃত্বাধীন, আরেকটা হলো জামায়াতের নেতৃত্বাধীন। এই দুই দলের আবার দুইজন শীর্ষ নেতৃত্ব সারা বাংলাদেশ চষে বেড়াচ্ছেন। তাদের বক্তব্য, তাদের বডি ল্যাঙ্গুয়েজ, কি কি পার্থক্য দেখছেন? পার্থক্য তো অবশ্যই হওয়া উচিত। যখন দুইটা মানুষ আলাদা মানুষ, তাদের ভিতরে পার্থক্য থাকবে, এটাই তো ইনএভিটেবল। যেমন আপনি আর আমি, আপনি আজকে হোস্ট, আমি এখানে গেস্ট। সো দুইজন মানুষ যখন দুইটা পজিশনে আছি, অবশ্যই দুইজনের ভিতরে পার্থক্যটা থাকবে। এবং বাংলাদেশের রাজনীতির সংস্কৃতিটা যেটা ছিল, এই যে মানুষের দ্বারে দ্বারে, একদম ভোটারদের দ্বারে দ্বারে যে মুভ করার যাত্রাটা, এইটা কিন্তু রাজনীতির ডিনামিক্সটাকে চেঞ্জ করতো। এবং করার জন্যই 91 সালের ইলেকশনে বেগম খালেদা জিয়া যেভাবে জিতে এসেছিলেন, তার পেছনে একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর ছিল, একেবারে উনি মানুষের কাছে এইভাবে থরলি পৌঁছাতে পেরেছিলেন। আর একটা কথাও তো বলা হয় যে এই নেতাদের ভাষণ, তাদের জেস্চার, পোস্টার, প্রত্যেকটা জিনিস কিন্তু মানুষ ফলো করে। 91 সালের ইলেকশনের আগে দুইটা খুব সিগনিফিকেন্ট দুইটা ভাষণ ছিল। খালেদা জিয়া একদম লাস্টে টেলিভিশন ভাষণের পরে একটা অ্যাড্রেস করে ভাষণ দিয়েছিলেন, শেখ হাসিনা একটা ভাষণ দিয়েছিল। এবং ধারণা করে শেখ হাসিনা সম্ভবত এই আমাদের এনটিভির স্টুডিও যে জায়গাতে অবস্থিত, এই পাড়ারই আশেপাশেই, যে সম্ভবত জায়গাগুলো এখন আর নাই, এইসব জায়গাতেই একটা ভাষণ দিয়েছিলেন আর কি, কারণ বাজারের আশেপাশে, যতদূর আমি পড়ে একটু দেখেছি। তো ওই টাইম থেকে কিন্তু বোঝা যাচ্ছিল যে উনি ওনার গ্রাউন্ডটা হারিয়ে ফেলছেন, মানুষ কানেক্ট করতে পারছে না। বরং ওনার কথার ভেতরে যেটা প্রতিধ্বনিত হচ্ছিল, সেই ব্যাপারটা আসলে খালেদা জিয়া যেভাবে মানুষকে কানেক্ট করতে পারছিলেন, উনি এইভাবে কানেক্ট করতে ব্যর্থ হচ্ছিলেন। এবং দেখেন, ড্রামাটিক একটা রেজাল্ট কিন্তু চলে এসেছিল। এবং ফরচুনেটলি, বা ওই সময়ের পার্সপেক্টিভে আওয়ামী লীগের চোখে আনফরচুনেটলি যেটা হয়েছিল, যে তারা ক্যাবিনেটও গঠন করার মতো পরিকল্পনা করে ফেলেছিল, বাট আলটিমেটলি তারা ওইটা করতে পারে নাই, ম্যাজিক ফিগারে পৌঁছাইতে পারে নাই, বাট বিএনপি করল। এই কারণে বললাম যে মানুষের ভেতরে যাওয়ার জন্য যে জনসমর্থনের পালে হাওয়া লাগতে পারে, এই কাজটা কিভাবে স্মার্টলি করা হচ্ছে, এটা কিন্তু মানুষ অনেকে রিলেট করে। ধরেন এই পরিকল্পনাতে আমি দেখতে পারলাম যে তারেক রহমানও বিভিন্ন জেলায় যাচ্ছে, জামাতের আমিরও বিভিন্ন জেলায় যাচ্ছে, এবং এই যাওয়াটাকে শুধুমাত্র তাদের যে ফিক্সড ভোটার, লেটস এ বিএনপির ফিক্সড ভোটার, জামাতের ফিক্সড ভোটাররা তো মোরলেস একই জায়গাতেই থাকে, সুইং ভোটারদের টার্গেট করার জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। লেটস এ একজন তরুণ যে প্রথমবারের মতো ভোট দিবে, ইয়াং, ইনফ্যাক্ট কেউ ভোটার হয় নাই, সে যখন দেখছে যে তার এলাকায় এইভাবে কেউ যাচ্ছেন, এই টাইমটা কি হয়, তার মাথায় চিন্তা, মননে সবসময় কিন্তু অনুরণিত হতে থাকে। এই তো আমি তারেক রহমানকে দেখেছিলাম, আমি আমার গার্ডিয়ান যারা ছিলেন তাদের কাছে শুনেছি জিয়াউর রহমানকে ওই জায়গায় খাল কাটতে এসেছিল, আমরা দেখেছি, খালেদা জিয়া এই রাস্তা দিয়ে যাচ্ছিল, আমরা হাত মিলিয়েছি, বা এরশাদ এই রাস্তা দিয়ে যাচ্ছিল। এই ইম্প্যাক্টগুলো কিন্তু কাজে দেয়। এবং জামাতের আমির যেহেতু বাংলাদেশেই জুলাই গণ অভ্যুত্থানের পরে তো অন্তত রাজনীতিটা করার স্পেস পেয়েছেন, যেটা আগে অবরুদ্ধ ছিল, সো উনি তো বাংলাদেশে বিভিন্ন জায়গায় চলাফেরা করার স্পেসটা তো ওনার ছিল। তারেক রহমান সাহেব যেহেতু 25 তারিখে আসলেন, 25 ডিসেম্বরে, এবং তারপর কিন্তু ওনার জন্য প্রচণ্ড ব্যস্ত টাইম যাচ্ছে, যে উনি ঢাকায় এসে থিতু হওয়ার আগে ওনার কিন্তু দেশ সফরে বের হতে হয়েছে। এবং অনেকগুলা বছর পরে, যেমন খুলনায় যাচ্ছে ধরেন যে 20-22 বছর পরে, রাজশাহী যাচ্ছে অনেকগুলা বছর পরে। এবং এই টাইমে পশ্চিমা দেশগুলোতে দেখবেন যে অনেক ধরনের, বিবিসিতে যখন আমি ফলো করতাম বিভিন্ন জায়গায় ইলেকশনগুলো নিয়ে, পলিটিক্যাল কিছু প্রত্যাশার জায়গা থেকে, যে আগ্রহের জায়গাটা থেকে দেখতাম তারা গিয়ে কোন ড্রেস আপে যাচ্ছে, কিভাবে কথা বলছে না বলছে, এটা খুব গুরুত্বপূর্ণ। এই জন্যই যখন দেখবেন যে বাস নিয়ে কেউ যাচ্ছে, কিভাবে হাত নাড়াচ্ছে, এটা কিভাবে কানেক্ট করছে রাস্তার একটা ছেলে, এই জন্য দেখবেন রাজনীতিতে নতুন নতুন অনুষঙ্গ চলে আসছে। এই বাসের ব্যাপারটা, ক্যাম্পেইন বাসের ব্যাপারটা বাংলাদেশে খুবই নতুন ঘটনা, কিন্তু পশ্চিমা বিশ্বে অনেক জায়গায় ছিল। তার মানে দেখেন আমরা নতুনত্বকে বরণ করছি। এমনকি ড্রেস আপ গেট আপের ক্ষেত্রেও যদি বলেন, একেবারে সিম্পল, লেটস সে এই সিম্পলিসিটির জায়গাটা আবার কিভাবে প্রেজেন্ট করা হচ্ছে, যে ঠিক আছে সাদা শার্ট, কখনো জিন্সের প্যান্ট বা গ্যাভার্ডিং এর প্যান্ট উইথ মানে একটা কেটস পরে যখন যাচ্ছেন, মানে জাস্ট চিন্তা করেন যে মানুষ, আপনি নর্মালি আমরা যদি বলি যে ও একজনের বয়স 58 বছর বা একজনের বয়স 60 সুই করছে, আমরা যেভাবে চিন্তা করি যে হ্যাঁ লুকিং ইয়াং, এইটা হবে ওইটা হবে, কিন্তু উনি যে ড্রেস আপ গেট আপে যাচ্ছেন, দেখা যাচ্ছে না, ভাইবটা চেঞ্জ হয়ে যাচ্ছে। জামাতের আমিরও অনেক জায়গায় গিয়ে যেভাবে ওই যে বাচ্চাদের সাথে একদম মিশে যাচ্ছেন, মানে আমি যদি নিউট্রাল পয়েন্ট অফ ভিউ থেকে বলি, মানুষ কিন্তু এগুলো লক্ষ্য করে। ধরেন তাসনিম যারা রাস্তায় যখন যাচ্ছে যেভাবে কানেক্ট করতে পারছে, অথবা ধরেন যে
এনসিপির ইয়াং যারা যারা আছে বিভিন্ন হাসনাত জায়গায়, আব্দুল্লাহ। হাসনাতের কথা যদি বলি, নাহিদ যাচ্ছে, দেখেন তরুণদের ভেতরেও জেস্টার পোস্টারের যে ব্যাপারটা মানুষের ভেতরে যাচ্ছে। ধরেন কোথাও লেটস সে শরীফ ওসমান হাদি, আমাদের শহীদ হাদি ভাইয়ের কথা মনে পড়ে গেল, আল্লাহ তাকে জান্নাত নসিব করুক, এবং একই সাথে তারপর যারা এই কাজটা ঘটিয়েছে তাদের বিচারটাও হোক। তো হাদি ভাই যেভাবে মানুষকে আবার কানেক্ট করতে পারছিলেন, ধরেন একই মরিয়ার বাতাসা হাদি ভাই যখন বিলাচ্ছে সেটা পাবলিককে কিভাবে কানেক্ট করছে, আর ধরেন যে ওই ব্যাপারটাই নাসিরউদ্দিন পাটোয়ারি যেভাবে করছে, মানুষ দেখবেন ওই ইমোশনটাকে না নিয়ে হাস্যরসাত্মক হয়ে যাচ্ছে। কাজে আপনি কিভাবে প্রেজেন্ট করছেন, কিভাবে আগাচ্ছেন, এইগুলো আসলে অনেক কিছু ম্যাটার করে। সো এই জন্যই বলছি যে দুইজনের দুইটা পয়েন্ট অফ ভিউ আছে। আমার কাছে মনে হচ্ছে তারেক রহমান যেহেতু বাংলাদেশের অনেক মানুষ ডিরেক্ট দেখেন নাই অনেকগুলা দিন, উনাকে দেখার জন্য কিন্তু মানুষজন যেভাবে রাস্তাতেও ক্রাউড করছে, বিভিন্ন জায়গায় যাচ্ছে, এবং আমার কাছে মনে হয় যে উনি ইয়তকে কানেক্ট করার জন্য উনি কিন্তু ওই গুরু গাম্ভীর্যের ব্যাপারটাকে একটু সাইডে রেখে মানুষকে কানেক্ট করার জন্য ডিরেক্টলি ফ্লোর দিচ্ছেন। এবং প্রথমবারের মতো দেখবেন বাংলাদেশের রাজনৈতিক সমাবেশ মানে ব্যাপারটা কি ছিল, ঢাউস স্টেজ থাকবে, স্টেজের উপরে 50 জন লোক থাকবে এবং স্টেজের উপরেই বক্তৃতাটা দেওয়া হবে। তারেক রহমান সাহেব দেখবেন কথা বলার টাইমে যেটা করছে, স্টেজে গিয়ে প্রশ্ন থ্রো করছে। মানে উনি শুধুমাত্র জনগণের উদ্দেশ্যে বক্তৃতাই দিয়ে যাচ্ছেন না, জনগণকে কানেক্ট করে তাদের সাথে কথা বলার চেষ্টাটা করছেন। দেখবেন কোনো প্রশ্ন করছে, উত্তর নিচ্ছেন, তারপর দেখবেন যে স্টেজটা এমনভাবে রাখা হয়েছে যে সামনে একটু এগিয়ে যেতে পারছেন। মানে মানুষকে যে কানেক্ট করার যে জায়গাটা, এই জায়গাটা আমার কাছে মনে হয় যে অতীতের জায়গা থেকে নতুনত্বটা নিয়ে আসছেন। আবার দেখবেন রাজনীতিতে জামাতের আমির যখন যাচ্ছে, যে বললাম না শিশুদেরকে কানেক্ট করা, কাউকে কানেক্ট করার কাজটা, আমার কথা কি কম্পিটিশন তো থাকবেই, বাট ইট শুড বি এ হেলদি কম্পিটিশন। আর তারেক রহমান সাহেবের এইটা দেখার পরে আমার কাছে মনে হয়েছে যে মানুষ শুধুমাত্র জনসভায় এসে বসে থেকে বিরক্ত হয়ে চলে যাবে এইটাই না। আবার ওনার বক্তৃতাগুলো আমি খেয়াল করছি, প্রত্যেকটা জায়গায় যখন বক্তৃতাটা দিচ্ছে অধিকাংশ ক্ষেত্রে ট্রেন্ড থাকে লম্বা বক্তৃতা করার, 50 মিনিট, 1 ঘন্টা, 1.5 ঘন্টা রাজনৈতিক বক্তৃতা কিন্তু অনেক লম্বা হয়। কিন্তু দেখবেন যে ওনার প্ল্যানটাই এমন থাকছে যে স্টেজে আগে থেকেই সব রেডি, অন্য সব বক্তাদের কথা বলা শেষ, উনি যাচ্ছেন 15-20 মিনিট করে করে কথা বলছেন। মানে এটা প্রিসাইজ রাখার চেষ্টা করছেন, পলিসিটাকে থ্রো করার চেষ্টা করছেন। অন্যদের হয়তো অনেক ব্যাপার আছে, আবার ইয়াং যারা আছে তারা দেখবেন যে ইয়থ এঙ্গেজমেন্টের ব্যাপারটা বলার চেষ্টা করছেন। দিন শেষে মানুষ কি পাবে, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট থিং। এই কারণে দেন আপনি সারা দিন এই সমালোচনা করলেন, ওই সমালোচনা করলেন, আমাকে খারাপ, এইখানে ভোট দিন না, এটা করেন না, এটা করেন না, বাট এট দ্য এন্ড অফ দ্য ডে মানুষ যেটা চায় যে আপনি অ্যাজ এ পলিটিশিয়ান, অ্যাজ এ পলিটিক্যাল অ্যাক্টিভিস্ট, অ্যাজ এ পলিটিক্যাল পার্টি, যারা আপনার ভোটার, তাকে আপনি কি অফার করছেন। লেটস সে আপনার যদি অফার করার কিছু না থাকে, আপনি শুধু সমালোচনা করছেন, কিন্তু যে মানুষটার লাইফের সাথে ওই ইভেন্টটা রিলেভেন্ট, উনি কিন্তু ট্রাই করবে যে আমি আসলে কি পাইতে চাই। এই ব্যাপারটা থ্রো করার যে মেকানিজম, আমার কাছে মনে হচ্ছে এই জায়গাতে তারেক রহমান সাহেব খুব পারফেক্টলি পয়েন্ট আউট করার চেষ্টা করছেন। এবং উনি আসার পরে দেখবেন এই যে মানুষের সাথে কানেক্ট করা, দৌড়ে যাওয়া, এইটা বিএনপির জন্য পলিটিক্যাল কিছুটা অ্যাডভান্টেজ চলে আসছে। এবং অন্যান্য ক্ষেত্রেও আমি যেটা মনে করি যে অতীতের বিভিন্ন জায়গা থেকে অন্যান্য রাজনৈতিক দলও যথেষ্ট স্মার্টলি ব্যাপারটা হ্যান্ডেল করছে। ইরেসপেক্টিভ, আমি জামাতের যদি কথা বলি, এনসিপির কথা যদি বলি, ইভেন কিছু কিছু স্বতন্ত্র প্রার্থীও আছে বা অন্যান্য দলেরও যেমন আছে, হাসনাত কাইম সাহেব, আমি তাকে পলিটিক্যাল অ্যাক্টিভিজমের জায়গা থেকে তাকে আমার পছন্দ হয়, যদিও তার পলিটিক্সকে আমি হয়তো বা এন্ডোর্স করি না। তারপর দেখবেন যে ওই যে ডাক্তার মনীষা আছেন, তাদেরও মানুষকে যে কানেক্ট করার যে অভিপ্রায়ের জায়গাটা, সেটাও কিন্তু অ্যাপ্রিসিয়েট করার মতো। আবার এটাও তো বলে যে মানে চরমনায়ের পীরদের বা যারা পীর তান্ত্রিক রাজনীতি করে তাদের কাছে এতদিন মুরিদরা আসছে দোয়া নেওয়ার জন্য, এখন ভোটের মাঠে পীর উল্টো হলো মুরিদ বা ভোটারদের কাছে যাচ্ছেন হলো দোয়া চাওয়ার জন্য। ইনফ্যাক্ট ইফ ইউ বিলিভ ইন ডেমোক্রেসি দেন ইট শুড বি দ্য অ্যাপ্রোচ। যে নেতারই তো মানুষের কাছে কাছে যে কানেক্ট করা উচিত, যে কথাটা বলছে, কথাটা ব্যঙ্গ অর্থে বলছে না কি অর্থে বলছে জানি না, বাট ইট শুড বি দ্য ব্যঙ্গ অর্থে। এবং ব্যঙ্গ অর্থে বললেও আমার কাছে মনে হয় যে কিছু কিছু জায়গায় ব্যাপারটা এমন থাকে না যে ওই যে মাঝে মাঝে দাগ লাগাও যদি ভালো হয়, এই সব করতে করতেও রাজনীতিবিদরা যদি জনগণের কাছে পৌঁছানোর চেষ্টা করে, সেই ব্যাপারটা তো খারাপ হয় না, রাইট? বরং তখনই তো রাজনীতিবিদরা আর্টসটা ফিল করবে যে মানুষের কাছে যে তাদের দুঃখ দুর্দশা দেখে সে সত্যিকার অর্থেই মানুষ যাতে কথা বলতে পারে। ওকে, ধন্যবাদ। ওমর হাসিব, জামাতের আমির, তারপরে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান, এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বা ইন্ডিভিজুয়াল যারা আছে, তাসনিম যারা, এই ধরনের যারা প্রার্থী আছে বা দলীয় প্রধান আছে, তাদের কথার ইমপ্যাক্টটা সামাজিক যোগাযোগ মাধ্যমে
কি প্রভাব রাখে, কিভাবে রাখে, সেটা কিভাবে কাট পেস্ট হয়, এটা নিয়ে আবার ব্যঙ্গ হয়, এক পক্ষ আরেক পক্ষকে ঘায়েল করার ওই জগৎটাতে কি চলছে এখন? খুবই সুন্দর প্রশ্ন। দেখেন, আমি সাইদুল্লাহ ভাইয়ের একটা কথা একটু সূত্র ধরে আপনাকে বলি। উনি বলছিলেন যে আমিরে জামাত যখন যান, বাচ্চাদের সাথে মিশে যান, কিংবা তারেক রহমান ঠিক কীভাবে ইন্টারাক্ট করছেন, আমি যদি একটু স্পেসিফিক্যালি বলি, আমিরে জামাতের যে কথাটার কথা বলেছেন, উনি এটা সোশ্যাল মিডিয়াতে দেখেছেন, আই অ্যাসিওর ইউ। এটা কিন্তু উনি সামনাসামনি দেখেন নাই। এই পয়েন্টটা যদি আপনি একটু মাথার মধ্যে রাখেন, তার মানে হচ্ছে অ্যাম্প্লিফিকেশন, এখনকার যে মুভমেন্টের অ্যাম্প্লিফিকেশন, উনি কী পড়ছেন, কীভাবে হাঁটছেন, কীভাবে চকলেট বিলাচ্ছেন, কীভাবে, আমি আজকে একটা কন্টেন্ট দেখছিলাম সকালবেলা ঘুম থেকে ওঠার পরপর, যে একটা বাচ্চাকে সে আদর করে কোলে নিয়েছেন, সে বাচ্চা কোল থেকে যেতে চাচ্ছে না। তো এখান থেকে একটা ন্যারেটিভ দাঁড়িয়ে গেছে যে কার কোলে আগামীর বাংলাদেশ নিরাপদ, এরকম একটা ন্যারেটিভ। সুতরাং এই যে মানে তারা আসলে কি বলছেন, কি করছেন, এইটা বাংলাদেশের মানে এটা কিন্তু খুবই ইন্টারেস্টিং একটা ব্যাপার যে গেছেন কক্সবাজার, ওইটাতে রিয়্যাক্ট করছেন আপনার সে ফর এক্সাম্পল তেঁতুলিয়ার একজন মানুষ। এটা তো আগে কখনো হয় নাই। সুতরাং তারা আসলে ঠিক হয়তো মানে একটু লেটে হয়তো, এটা লেট, তারপরেও মানে এখানকার সবচেয়ে অসাধারণ ডিনামিক্সটা হচ্ছে আপনি রিয়েল টাইমে আপনি একটা কন্টেন্ট দেখে সেই কন্টেন্টের এগেন্সটে রিয়্যাক্ট করতে পারছেন, এবং আপনার রিয়াকশনটাকে এত মিনিমাল টাইমে নিয়ে গেছে এই সোশ্যাল মিডিয়ার অ্যালগোরিদম এবং সায়েন্সটা, যে আপনি জাস্ট একটা ফিঙ্গার পুশ করছেন এবং আপনি হা রিয়াক্ট দিতে পারছেন, বা লাভ দিচ্ছে বা লাইক দিতে পারছেন, আপনি জানিয়ে দিচ্ছেন যে আপনি এটাকে অ্যাকসেপ্ট করেছেন কি করেন নাই। তাহলে যে জিনিসটা দাঁড়ালো যে তারা আসলে কি করছেন না করছেন, এই জিনিসগুলো আসলে অ্যাম্প্লিফাই হয়। এগুলি টক অফ দ্য টাউন বলেন অথবা টক অফ দ্য ইন্টারনেট যে স্পেসে যে একটা টকেবিলিটি তৈরি হয়, এটার পেছনে একটা খুব গুরুত্বপূর্ণ একটা ভূমিকা কিন্তু আসলে পালন করে আসলে সোশ্যাল মিডিয়া। ওই যে ভাইয়া বলছিলেন যে একটা মানুষকে দেখার জন্য মানুষ দাঁড়িয়ে আছে লাইন দিয়ে, সেই মানুষটা দেখার পরে কি ইন্টারাকশনটা করলো, কি এক্সপ্রেশনটা দিল, সেটা আমি আপনি দেখে যে মোটিভেট হচ্ছি, আমি আপনি যে আরও বেশি ইনক্লুসিভ ফিল করছি ঘটনার সাথে, এটা সোশ্যাল মিডিয়ার থ্রুতে হচ্ছে। সুতরাং আমি মনে করি যে এই ঘটনাগুলোর মানে ইম্প্যাক্ট অ্যানালাইসিস যদি আমরা করি, সেখানে মেজর রোল প্লেয়ার কিন্তু হচ্ছে এই যে এই কন্টেন্টগুলো, যে ঘটনাগুলো ঘটছে। সমস্যাটা কখন দাঁড়ায়, ওই যে অ্যাগেন আমি বলছিলাম যে দ্য পারসন হু আর ডিলিং উইথ দিস সোশ্যাল মিডিয়া, তারা যখন একটা কাটপিস নিয়ে সেটাকে পারপাসফুলি এমনভাবে প্রেজেন্ট করে যে এটা একটা ভুল তথ্য দিচ্ছে, তখনই আসলে সমস্যাটা দাঁড়িয়ে যায়। তখনই আসলে মানুষের মধ্যে কিন্তু এই যে প্রতিযোগিতা, প্রতিদ্বন্দ্বিতা, এই দুটাকে ছাপিয়ে শত্রুতায় পরিণত হয়। এবং তখন হয় যে আমরা কিন্তু একটা বিষয় নিয়ে কথা বলি না, আমরা অনগ্রাউন্ডের অরাজকতা নিয়ে কথা বলি, কিন্তু সোশ্যাল মিডিয়া স্পেসে কিন্তু আপনার এনার্কি হতে পারে, অরাজকতা হতে পারে, মানুষজন কনফিউজড হয়ে যেতে পারে। এই কনফিউশনটা কিন্তু অনেক দ্রুত অ্যাম্প্লিফাই হয় এবং সেখান থেকে একটা সামষ্টিক সিদ্ধান্ত ভুল হওয়ার সম্ভাবনা তৈরি হয়। সুতরাং এখানে যে পয়েন্টটা খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে ইনফরমেশনটাকে আমরা ঠিক কিভাবে আসলে ঘটনা থেকে ন্যারেটিভ ক্রিয়েট করা, এই ন্যারেটিভ ক্রিয়েট করার মাঝখানে যেটা হয়, ঘটনার একটা অংশ বিশেষকে আমরা সামনে নিয়ে আসি, এবং সেটা আসলে যারা করছে তাদের উপর অনেকটা ডিপেন্ড করে, যারা এক্সপার্ট, কমিউনিকেশন এক্সপার্ট, স্পেশালি থ্রু ডিসেমিনেটিং থ্রু আপনার সোশ্যাল মিডিয়া, ইউটিউব এবং এই চ্যানেলগুলোতে। সুতরাং হ্যাঁ, অবশ্যই এটা বলার কোনো অপেক্ষা রাখে না যে একটা ইন্টেনশন থেকে বলা কথা সম্পূর্ণ অন্য ইন্টেনশনে ট্রান্সলেট করে সেটা থেকে একেবারে কাউন্টার একটা ন্যারেটিভ তৈরি করে সেটা মানুষের কাছে ছড়িয়ে দিয়ে যে কোনো সময় আসলে একটা অন্যরকম পরিবেশ তৈরি করা যায়। সুতরাং আপনি দেখবেন এই নির্বাচনের যতটুকু কাছাকাছি আমরা যাচ্ছি, আমি আপনাকে একটা পয়েন্ট বলে আমি আমার মনে হয় এই পয়েন্টের কথাটা শেষ করব, যে আপনি খেয়াল করেন যদি ইলেকশনের আগে 1-2 দিন আগে এমন কোনো কন্টেন্ট কোনো একটা পলিটিক্যাল পার্টি সম্পর্কে সোশ্যাল মিডিয়াতে চলে আসে যেটার ভ্যালিডিটি এনশিওর করার জন্য আপনার দরকার 24 আওয়ার্স, কিন্তু ঠিক 24 ঘন্টার মধ্যে ইলেকশনটা হয়ে যাবে, মানুষ তখন গ্রেটলি কনফিউজড সে আসলে করবে কি। তাহলে তো ওই রাজনৈতিক দল একদম ড্যামেজড হয়ে যাবে। ড্যামেজ হয়ে যাওয়ার সম্ভাবনা খুবই তৈরি হয়। আমাদের জুলাইয়ের বিপ্লব হয়েছিল ফ্রিডম অফ এক্সপ্রেশনের কারণে। সরকার তো ইন্টারনেট অফও রাখতে পারবে না, অ্যান্ড দ্যাট শুড নট বি দ্য প্র্যাকটিস। আই ডোন্ট বাই ইট। তার মানে যেটা দাঁড়াচ্ছে যে ওই সময়টাতে খুব ইম্পর্টেন্ট রোল প্লে করবে। সুতরাং হ্যাঁ, মানে এটা খুবই ইম্পর্টেন্ট এবং খুবই মেজর একটা কনসিডারেশন অ্যান্ড কনসার্ন থাকা উচিত প্রত্যেকের, যে আমরা আসলে কীভাবে ইনফরমেশনটাকে ব্যবহার করছি। এখানে সবচেয়ে বড় ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে আমি যদি এথিক্যাল জায়গা থেকে, মোরাল জায়গা থেকে ঠিক থেকেই কাজটা করি, তাহলে কাজটা সম্ভাবনা কমে যায়। বাট ইন রিয়েলিটি আমরা অনেক ক্ষেত্রে দেখতে পাচ্ছি। আমি যদি আপনাকে ছোট্ট করে প্রশ্ন করি, সেটা হলো যে ধরেন একজন নেতা, তিনি এখন যেখানে যাচ্ছেন তার দিকে কিন্তু ক্যামেরা তাক করা, তিনি কোনো একটা মুহূর্ত যদি তিনি মানে কোনো কিছু করে বসেন, বা মানুষের অনেক সময় ব্যক্তিগত কিছু মানে
অঙ্গভঙ্গি থাকে সেটা করলেও কিন্তু মানে ওই ক্যামেরায় কিন্তু তিনি ধরা পড়ে যাচ্ছেন। ধরেন আমরা যদি কিছুদিন আগে মির্জা আব্বাস, তিনি একজন ভদ্রলোক এসে তার সাথে হাত মিলালেন, তারপরে আবার তিনি সে হাত পরীক্ষা করে দেখলেন, হ্যাঁ, তারপরে দেখার পরে সেটা নিয়ে কিন্তু আবার ট্রোল হলো সামাজিক যোগাযোগ মাধ্যমে যে তিনি সেটা স্বাভাবিকভাবে নিতে পারেননি। আবার আমরা দেখলাম যে ফেনীতে জামায়াতের আমিরের সফরের সময় একজন শহীদের মা, তিনি এসে জামাতের আমিরকে জড়িয়ে ধরেছেন এবং জামাতের আমির এটা নিয়ে মানে আবার ট্রোল হয়েছে। তার প্রতিপক্ষ যারা আছে তারা এখানে ইসলামের বিধানও নিয়ে এসেছে। এই বিষয়গুলিকে কিভাবে আসলে মোকাবেলা করবে বা করা যায়? জি, দেখেন, আপনি এখানে দুইটা এক্সাম্পল নিয়ে এসেছেন আর কি। আমরা যদি ওই ঘটনাটাকে স্পেসিফিক মির্জা আব্বাসের সাথে ঘটনাটাকে অ্যানালাইসিস করি, সেখানে হাতটাকে মুছে ফেলার ঘটনাটা, এখানে অ্যাক্টিভ রোল প্লেয়ারটা আসলে কে? মির্জা আব্বাস ছিলেন। তো উনি তো যে এসে ওনার সাথে হাত মিলিয়েছেন, তারপরে যে কাজটা উনি করলেন, উনি তো স্বেচ্ছায় সেই কাজটা করেছেন। কিন্তু সেটার আবার ব্যাখ্যা উনি দিয়েছেন যে ওনার হাতে সমস্যা ছিল, যার কারণে উনি চেক করেছেন এবং উনি ব্যথা পেয়েছেন, এমন একটা ব্যাখ্যা কিন্তু উনি দিয়েছেন। জি, যাই হোক, এইটাকে আমরা মানে সিঙ্গেল আউট না করি আর কি। হ্যাঁ, সেটাই, মানে আমি এটাই বলছিলাম যে আবার আপনি যদি পক্ষান্তরে আরেকটা ঘটনা দেখেন, উনি পরবর্তীতে তার একটা স্পিচে প্রপারলি ক্লিয়ার করেছেন, সম্ভবত আমির জামাত, উনি বলেছেন যে তিনি হচ্ছেন শহীদের মা, তিনি হচ্ছেন দেশের মা, তিনি আমার মা। এই যে একটা ক্লারিফিকেশনের জায়গা, এটা ক্লারিফাই করার পরে আসলে আমার কাছে মনে হয় মানে আমাদের উদ্দেশ্য কিন্তু মানে ওনাকে এটাকে ক্রিটিসাইজম করা অথবা মানে পক্ষ নেয়া না। আমাদের উদ্দেশ্য হলো যে, কথা বলার উদ্দেশ্যটা হলো যে মানে নেতারা কি করতে পারেন, মানে তাদের দিকে যেহেতু উপস্থিত মানুষের চোখ থাকে, আবার ভার্চুয়াল জগতের চোখ থাকে, এই পরিস্থিতিতে নেতারা আসলে কি করতে পারেন, তাদের বডি ল্যাঙ্গুয়েজ কেমন হওয়া উচিত, আচরণ কেমন হওয়া উচিত। এটা খুব ইন্টারেস্টিং। দেখেন, এখন যারা পলিটিক্যাল ফিল্ডে যারা অ্যাক্টিভ, আমরা যদি চিন্তা করি একদম প্রথম সারির যারা নেতৃত্বের পর্যায়ে আছেন, তারা কিন্তু, আমরা দুটো জিনিস একটু দেখি, এটা আমি খুবই গভীরভাবে অ্যানালিসিস করেছি এই বিষয়টা নিয়ে। তারা এমন একটা সময় রাজনীতি করছেন, ভোটের রাজনীতি করছেন, তার অনেক সময় তারা ফিল্ডে অনুপস্থিত ছিলেন এবং সেই অনুপস্থিতির সময় তাদের জন্য দায়িত্বটা মানে টু ফোল্ড হয়েছে। একটা হচ্ছে অনগ্রাউন্ড, সেইখান থেকে ভিডিও ক্লিপ নিয়ে ডিজিটালে আসলে কি হচ্ছে। সুতরাং তাদের জন্য এই দায়টা আর অনেক বেশি, যে তারা ঠিক কিভাবে মুভ করবেন, কিভাবে কথা বলবেন। বাংলাদেশে পলিটিক্যাল কালচার, এখানে পলিটিশিয়ানরাই একটা সময় ছিল, তারাই পলিসি মেকার ছিল, তারাই সব কিছু করতেন, তারাই তাদের মতো করে পুরা মানে পলিটিক্যাল পার্টিটাকে মুভ করাতেন। এখন প্রয়োজন পড়েছে এই অনেক ক্যামেরা, অনেক লেন্স, তারপর হচ্ছে অনেক প্ল্যাটফর্মের যুগে প্রফেশনালদের সাথে কানেক্ট করা। ওকে, আপনাকে ধন্যবাদ। আমি একটু সাইদ আব্দুল্লাহ আপনার কাছে যাই। নির্বাচন উপলক্ষে বিএনপি, জামাত যেভাবে মিডিয়া হ্যান্ডেল করছে বা তাদের যে মিডিয়া কমিউনিকেশন টিম এবং গণমাধ্যম তাদেরকে আসলে প্রপার তাদের প্রতি ন্যায় বিচার করছে কিনা, নির্বাচন প্রচারণায় যে কাভারেজটা দিচ্ছে নাকি এক পেশে হচ্ছে, এই প্রশ্নের উত্তর আমি আপনার কাছ থেকে নিব। সাইদ আব্দুল্লাহ, আপনার কাছে আমার প্রশ্ন ছিল, গণমাধ্যমগুলো নির্বাচন প্রচারণার ক্ষেত্রে রাজনৈতিক দলের প্রতি সুবিচার বা ন্যায় বিচার অথবা সমতা বিধান জারি রাখছে কিনা, নাকি একদিকে ঝুঁকে পড়েছে? প্রচারণার জায়গাটা যদি বলেন, গণমাধ্যমেরও যেটা হয় যে সময়ে সময়ে গণমাধ্যমের ইম্প্যাক্ট যেটা, সেটা কি দিকে ড্রাইভ করে এটা বোঝা যায়। লেটস সে আজকের থেকে যদি 10 বছর আগের কথা বলেন, আপনি ওই যে একটা কোথাও কেউ বক্তৃতা করলো, কোনো কিছু করলো, সেটা পরবর্তীতে আপনি যে নিউজ চ্যানেলে যখন আসবে, খবরের ভেতরে ছোট্ট একটু করে দেখাবে, ওইটাই ছিল আপনার কমিউনিকেশনের ওয়েটা। কিন্তু বর্তমানে লেটস সে আজকে আপনি ব্যক্তিগতভাবে গণমাধ্যমের সাথে জড়িত আছেন, কিন্তু সোনলি গণমাধ্যমেরই আপনি একটা খবর দেখার জন্য টিভির সামনে রিমোট নিয়ে বসেছিলেন কতক্ষণ? দেখবেন যে হোপফুলি দিনের ভেতর করেন নাই। আমি আজকে সারাদিন এই যে পলিটিক্স নিয়ে কথা বলছি, আমি আজকে সারাদিন টিভির সামনে বসে থাকতে পারি নাই, কিন্তু চলতে ফিরতে যেটা হয়েছে, কয়েকবার ইউটিউবে দেখেছি, পলিটিক্যাল কিছু স্পিচ দেখেছি ফেসবুকে, বিভিন্ন জায়গায়। এর মিনিংটা হইল মেইনলি এখন আপনি যা করতে চাচ্ছেন বা যা করছেন সেটা মানুষের কাছে পৌঁছাচ্ছে কিভাবে।
এই জায়গায় মেইন স্ট্রিম পলিটিক্সের মেইন স্ট্রিম মিডিয়ার পাশাপাশি এই জায়গায় সোশ্যাল হ্যান্ডেলগুলো খুব গুরুত্বপূর্ণ। এই জন্যই তো আপনি সোশ্যাল মিডিয়ার যে আউটলেটগুলো দেখবেন, প্রত্যেকটা পলিটিক্যাল পার্টি যেমন আছে, প্রত্যেকজন ক্যান্ডিডেটও কিন্তু আলাদা আলাদা করে মিডিয়া সেলটা গঠন করেছেন, যাতে করে এই ইনফরমেশন ফ্লোটা সোশ্যাল মিডিয়ায় সবসময় থাকে এবং আপনি হাটে মাঠে ঘাটে যে জায়গাতেই আছেন আপনি এটা জানতে পারবেন যে আজকে খুলনায় তারেক রহমান সাহেব কী বলেছেন, অথবা ওই সার্জিস আজকে কী বলল, অথবা জামাতের আমির কী বলল, অথবা দেখবেন এনসিপি থেকে কোথায় মামলা করা হচ্ছে, কোথায় কি করা হচ্ছে। মানে এই ইনফরমেশনগুলো কিন্তু আপনি টিভির সামনে বসে থেকে দেখেন নাই। এবং মিডিয়া হাউসগুলোর যেটা কথা বলি যে বাংলাদেশের মিডিয়াগুলোর ভেতর থেকে আপনি একেবারে ফিক্সড আইন কানুনে তো অনেক কিছুই বেঁধে ফেলতে পারবেন না। একটা পর্যায়ে ছিল যে পর্যায়ে আসলে মিডিয়াকে এমনভাবেই কন্ট্রোল করা হইতো যে জায়গায় অন্য কোনো খবরই থাকতো না, সরকার যেভাবে চাইতো সেটাই হইতো। কিন্তু তার পরবর্তীতে মিডিয়াগুলোকে আপনি যদি মনে করেন যে 100% স্বাধীন হয়ে গেছে, এই স্বাধীনতার কনসেপ্ট এক এক জায়গায় এক এক রকম। লেটসে আর্থিকভাবে স্বাধীন কিনা এটা খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। আর্থিকভাবে যদি স্বাধীন না হয়, একটা মিডিয়ার ফান্ডিং যদি একটা জায়গা থেকে আসে, তাহলে দেখা যাবে যে আপনি জেনে হোক না জেনে হোক ওই যে একটা বক্তব্য জাস্ট একটা কাটপিস কোনো না কোনোভাবে নিয়ে গেলেই ন্যারেটিভ একটু অন্যরকম হয়ে যায়। আপনি কিন্তু এটা পারপাসটা সার্ভ করবেন। এই কারণে স্বাধীনতা মানে শুধু এইটা না যে আমরা তো স্বাধীন, এটা বলা না। আপনার পিকুনিয়ারি স্বাধীনতাটাও খুব গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। 2 নম্বর ব্যাপারটা হলো নীতি। সারা পৃথিবী জুড়ে সংবাদ মাধ্যমদের এক একজনের এক একটা নীতি থাকে। ধরেন আপনি যদি আমেরিকার ফক্স নিউজ খুলেন, ইউ ক্যান্ট এক্সপেক্ট সামথিং যেটা আসলে রিপাবলিকানদের সাথে কন্ট্রাডিকশনে যাচ্ছে। আবার সিএনএন যদি খোলেন আপনি হয়তো উল্টা চিত্রটা পাবেন। সো কিন্তু বাংলাদেশ বা অন্য অন্য জায়গায় যেটা ঘটনাটা হয় যে সবাই নিরপেক্ষ এই জায়গায়, কিন্তু কেউ ঘোষণা দেয় না যে আমরা কোন যেমন পক্ষ। আমেরিকার জুডিশিয়াল সিস্টেমটাকে এই কারণে আমি অনেক জায়গায় রেফারেন্স হিসেবে আমি কোট করি যে ওই জায়গার সুপ্রিম কোর্টের যারা বিচারপতি কার কোনটা পলিটিক্যাল ওরিয়েন্টেশন মোরলেস সবাই জানে, ইয়েট তাদের জাস্টিস সিস্টেমটাকে ন্যূনতম রুল অফ লটা ফলো করার চেষ্টা করা হয় যখন বিচার কার্যটা চলে। দেখুন বাংলাদেশের জুডিশিয়ারিতে কেউ কোনো দলের না, সবাই নিরপেক্ষ, কিন্তু এই নিরপেক্ষ বিচার ব্যবস্থার ভেতর থেকেও জাস্টিস এনায়েতুর রহিমের মতো লোক বের হয়েছে, বিচারপতি মানিকের মতো লোক বের হয়েছে, এই ক্যাটাগরির লোকজন তো অবভিয়াসলি ছিল। সো আমি এই জন্যই বলি যে কিছু কিছু ক্ষেত্রে ওই যে ফক্স নিউজ আপনি কেন দেখতে যাচ্ছেন সেটা আপনি জেনে শুনেই দেখতে যাচ্ছেন, বা সিএনএন যখন দেখতে যাচ্ছেন জেনে শুনেই দেখতে যাচ্ছেন। সো এই ধরনের বায়াসনেসটাও অনেক জায়গায় থাকে বাংলাদেশের মিডিয়াতে। আমি বলবো না যে এটা নাই, অনেক জায়গাতেই দেখা যায়, কিন্তু এই ব্যাপারটা যাতে নোংরামিতে রূপ না নেয়। নোংরামিতে রূপ না নেওয়ার ব্যাপারটা কি, ধরেন আপনি একজনকে পছন্দ করেন না, আপনি একটা পলিটিক্সটাকে এন্ডোর্স করেন না, বাট উনি যেটা বললো আপনি প্রচারটা টোটালি উল্টাভাবে চালাইলেন, রাইট? যে হয়তোবা সে বললো যে এখানে প্রস্রাব করিবেন না, করিলে 50 টাকা জরিমানা, আপনি কাটপিস বানাইলেন, ওই নাটাকে প্রথম বাক্যে লাগাই দিলেন যে এখানে প্রস্রাব করিবেন, ওই নাটাকে নিয়ে গেলেন পরের বাক্যে না করিলে 50 টাকা জরিমানা। এখন আপনি যদি ইন্টেনশনালি ওই ব্যাপারটা করেন, এটা প্রচন্ড আনএথিক্যাল প্র্যাকটিস এবং এই কাজটা কখনোই করা উচিত না মিডিয়ার জায়গা থেকে। এতে করে যেটা হয় গ্রহণযোগ্যতাটা কমে যায়। কিন্তু বর্তমানে যারা পলিটিক্স করছে আমার কাছে মনে হয় যে তাদের মেইন ফোকাসটা যদি তাদের সোশ্যাল মিডিয়া বেসড থাকে সেই ক্ষেত্রে অনেকগুলো সংকট কাটানোটা সম্ভব। এবং এই জন্য দেখবেন যে মেইন স্ট্রিম মিডিয়াতে কোথায় কি হচ্ছে এটা বাদ দিয়ে পলিটিক্যাল পার্টিকুলার কথাও বলেন, ক্যান্ডিডেটদের কথাও বলেন, পলিটিক্যাল ন্যারেটিভ সেট করার ব্যাপারটাও বলেন, এই কারণে দেখবেন যে প্রত্যেকটা দলের ওই ফেসবুক পেজ, ইউটিউবের যে চ্যানেলটা আছে বা এক্সের যে অ্যাকাউন্টটা আছে, প্রত্যেকে কিন্তু এখন ওই জায়গাগুলোতেই নিজস্ব ব্যাপারটা থ্রো করছে এবং অনেক ক্ষেত্রে দেখা যায় মেইন স্ট্রিম মিডিয়া যেটা করছে ওই জায়গা থেকে এই ব্যাপারগুলো হায়ার করে নিয়ে চলে যাচ্ছে। সো মেইন স্ট্রিম মিডিয়া অনেক জায়গায় ট্রিটমেন্টকে কীভাবে করবে এটা তাদের অনেক ক্ষেত্রে পলিসি ডিসিশন হইতে পারে, বাট আমার কাছে মনে হয় যে মূল যে পলিসির দিকে পলিটিশিয়ানরা ফোকাস করছে, ইরেসপেক্টিভ অফ পলিটিক্যাল পার্টিস, দে আর ফোকাসিং অন সোশ্যাল হ্যান্ডেলস, এবং এটার মাধ্যমেই তারা তাদের আইডিয়াগুলাকে তাদের ন্যারেটিভগুলাকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছে, এমনকি প্রতিপক্ষকে ঘায়েল করার। চমৎকার। আমরা এই কথা সূত্র ধরে যদি আপনার কাছে জানতে চাই যে সামাজিক যোগাযোগ মাধ্যমের উপরে যে নির্ভরতা রাজনৈতিক দলগুলোর প্রার্থীদের এবং সেখানে তারা নিজস্ব যেই ন্যারেটিভ নির্মাণ করছেন, প্রতিপক্ষকে ঘায়েল করছেন, তাদের পক্ষ থেকে বার্তা দিচ্ছেন, সেই জায়গায় রিস্ক ফ্যাক্টরও তো আছে। আমরা দেখলাম যে জামাত আমিরের তাদের পক্ষ থেকে বলা হচ্ছে যে তার এক্স হ্যান্ডল হ্যাকড হয়েছে। তাহলে কি কোনো কিছুই নিরাপদ না? না, এটা তো খুবই এই কোয়েশ্চেনের আসলে খুব লিনিয়ার একটা অ্যান্সার করাটা আসলে খুবই কঠিন। কারণ হচ্ছে দেখেন, সোশ্যাল মিডিয়া যেটা ইন্টারনেটের মাধ্যমে ছড়িয়ে পড়ে সব জায়গায়, সেটার ভালো দিক যেমন আছে যে সবার কাছে ছড়িয়ে পড়ে, খারাপ দিকটা হচ্ছে ওইখানে সবার অ্যাক্সেস আছে। এই অ্যাক্সেসটা যখন আসলে
আমরা যদি এইভাবে বলি হ্যাকারদের কাছে তো এটা আসলে এক্সেস আছে। টেকনোলজি আপগ্রেড হচ্ছে, হ্যাকাররাও তাদের বিদ্যা বুদ্ধি তাদের এক্সপিরিয়েন্সকে আপগ্রেড করছে। সুতরাং হ্যাঁ, আমরা কোনো কিছুকে 100% সেফ অ্যান্ড সাউন্ড বলতে পারি না, স্পেশালি ওয়েন এভার উই আর টকিং অ্যাবাউট ইন্টারনেট প্রোটোকল। তবে অবশ্যই হ্যাঁ, সেইখানটাতে আসলে সত্যিকার অর্থে যে আপনি যদি বলেন যে আমরা কি 100% মেক শিওর করতে পারছি যে আমার যে অ্যাকাউন্টগুলো আছে, আমার যে প্ল্যাটফর্মগুলো আছে, আমার যে হ্যান্ডেলগুলো আছে, সেগুলো কি আউট অফ এনি রিস্ক? না, দ্য প্লেন অ্যান্সার ইজ না। অবশ্যই এটা রিস্কের মধ্যে আছে। সেটার তো খুব রিসেন্টলি আপনারা বেশ কিছু ইনসিডেন্ট দেখতেও পেয়েছেন এবং সেইটার একটা পর্যায় পর্যন্ত আমরা এমনভাবে টেকনোলজি যারা একদম একেবারে আমি যদি বলি আলটিমেট কন্ট্রোলার যারা, তাদের কাছে কিন্তু আমরা অনেকটা জিম্মি। কারণ আমরা বড়জোর কী করতে পারি, আমরা একটা কঠিন পাসওয়ার্ড দিতে পারি, আমরা 2 ফ্যাক্টর অথেন্টিকেটর ইউজ করতে পারি, তারপরে হচ্ছে আমরা কিছু কমপ্লিকেটেড কোয়েশ্চেনগুলোকে দিয়ে বার্ট তৈরি করতে পারি যাতে করে এটা হ্যাক না হয়। কিন্তু তারপরে জায়গাটা তো আসলে আমাদের হাতে নাই। সুতরাং এটা আসলে 100% সেফ না। কিন্তু অ্যাগেইন আমরা এটাকে মানে ওভারলুক করতে পারছি না। কেন পারছি না সেটার একটা বড় কারণ হচ্ছে, সে ফর এক্সাম্পল একজন পাবলিক ফিগার যদি সে নিজেকে পুরোপুরি গুটিয়ে নেন ওইখান থেকে, অন বিহাফ অফ হিম সামওয়ান উইল ওপেন হিজ ওন ফেসবুক পেজেস অ্যান্ড হি উইল ক্রিয়েট কন্টেন্ট অন দ্য বেসিস অফ হিজ ওন ইন্টারেস্ট। সেটা কিন্তু মানুষকে অনেক সময় মিস ইনফরমেশন দিতে পারে। তার মানে এখন একটা ক্রিটিক্যাল সিচুয়েশনের মধ্যে দিয়ে এই যে যারা পাবলিক ফিগার বলেন, সেলিব্রিটি বলেন, পলিটিক্যাল লিডার্স বলেন, তারা এমন একটা সময় পার করছে যেখানে নিদার তারা এই সোশ্যাল মিডিয়া বলেন, ইউটিউব বলেন বা এই জায়গাগুলোকে অ্যাভয়েড করতে পারছে, নর তারা 100% সেফ থাকতে পারছে এইখানে, যে অ্যাজ ইফ আমার কন্ট্রোল, আমার ফেসবুক বা সোশ্যাল মিডিয়ার কন্ট্রোল পুরোটা আমাদের কাছে। কারণ ওই যে আমি বললাম হ্যাকার, দে হ্যাভ গট দেয়ার ওন। এটা তো যে কোনো কারোর জন্যই হতে পারে। জি, হতে পারে। কিন্তু তারেক রহমান সাহেব আজকে তিনি ক্লেম করেছেন যে জামাত যেটা বলছে যে তার আইডি হ্যাক হয়েছে এটাই ফেক। মানে অর্থাৎ তিনি বিশ্বাস করছেন না যে জামাতের আমিরের আইডি হ্যাক হয়েছে। তিনি মনে করছেন যে ইচ্ছাকৃতভাবেই নারীর প্রতি বিদ্বেষ ছড়ানো হয়েছে। দেখেন, এখানে আমি যদি আমার এক্সপেরিয়েন্স থেকে যদি কথাটা বলি, প্রথমত উনি যেটা বলেছেন সেটাকে আমি একটা পলিটিক্যাল একটা রেটরিক মনে করি। কারণ হ্যাক হয়েছে কি হয়নি, এটার আপনি যদি একেবারে অথেন্টিক কোনো ইনফরমেশন জানতে চান, তাহলে তো আপনাকে একজন সাইবার সিকিউরিটি এক্সপার্টের সাথে কথা বলতে হবে। উনি একজন পলিটিক্যাল পার্টির চিফ। এটার মানে আমরা কখনোই এটা মনে করতে পারি না যে উনি আসলে সব ব্যাপারে সমানভাবে এক্সপার্ট। সুতরাং ইনি এটা ওনার ব্যক্তিগত মন্তব্য করেছেন, কিন্তু রাজনৈতিক মন্তব্য করেছেন। কিন্তু অন দ্য কন্ট্রেরি, আমরা যদি এইটাকে খেয়াল করার চেষ্টা করি এটা আসলে হ্যাক হয়েছে কি না, আপনি মাল্টিপল লেয়ার অফ প্রুফ আপনার সামনে অলরেডি ইজ দেয়ার। সেটা সোশ্যাল মিডিয়াতে আছে, মেইন স্ট্রিম মিডিয়ার জার্নালিস্টদেরকে ডেকে নিয়ে গিয়ে একবার প্রসেস বাই প্রসেস বলা হয়েছে যে কিভাবে তার এই মানে সোশ্যাল মিডিয়া এক্স হ্যান্ডেলটাকে হ্যাক করা হয়েছে এবং কোন প্রসেসে আসলে এই জিনিসটাকে মানুষের সামনে নিয়ে যাওয়া হয়েছে। সুতরাং এটা তো একদম ক্লিয়ার এবং আমি শিওর যে আপনি অলরেডি জিনিসগুলো দেখেছেন। আপনি চাইলে আমি পুরোটা আপনাকে প্রসেসটা বলতে পারি, বাট উনি যেটা বলেছেন সেটা একান্তই ওনার ব্যক্তিগত মতামত কিংবা ওনার রাজনৈতিক, আমি জানি না এটা রাজনৈতিক উদ্দেশ্য প্রণীত হতেই পারে, বিকজ এখন ভোটের আগে ভোট যুদ্ধের সময় পলিটিক্যাল অপোনেন্টকে একটু নিচু করার জন্য এই কথাগুলো বলতে পারে। হ্যাঁ, আপনি যদি বিষয়বস্তু খেয়াল করেন, প্রিটি সিম্পল। আমি এখানে কোনো কারণ দেখতে পাই না যে এরকম একটা সময়ে আমরা উইদিন 8 to 10 days we are approaching election, তখন আসলে এই ধরনের একটা ন্যারেটিভ, এই ধরনের একটা স্ট্যাটাস না। এখানে সন্দেহটা দানা বাঁধছে যে যেই সময়টাতে এটা পোস্ট হলো তার কিছুক্ষণের মধ্যেই যদি আইডি হ্যাক হয়ে থাকে তাহলে তো সেটা রিকভার করা সম্ভব না, কন্ট্রোল নেওয়া সম্ভব না, আবার কন্ট্রোলও চলে আসলো। এইটা নিয়ে বেসিক্যালি না, এটা যদি আপনি যদি বোঝেন যে কোন প্রসেসে ওই আইডিটাকে হ্যাক করা হয়েছে, যেটা আমি তো একজন সাইবার সিকিউরিটি এক্সপার্ট না, বাট বেসড অন মাই ওন রিসার্চ আমি আপনাকে খুব স্টেপ বাই স্টেপ বলতে পারি। প্রসেসটাকে বলা হচ্ছে ইমেল স্পুফিং সিস্টেম, যেটার মাধ্যমে আসলে একটা বিশ্বাসযোগ্য ইমেইল এটা পাঠানো হয় যে ইউজার তার ইমেইলে, এবং সেখানে থেকে পাঠানো হলো বঙ্গভবন থেকে। হ্যাঁ, এটাই বলছি। ইমেল অ্যাড্রেসটা যেটা এখানে শো করছে সেটা হচ্ছে, দেখেন, assistant programmer@bongobhavan.gov.bd। আপনি যখন .gov.bd ডোমেইন থেকে একটা ইমেল অ্যাড্রেস আপনি দেখবেন, আপনি ওটাকে সর্বোচ্চ গুরুত্ব দিবেন, বিকজ বিইং দ্য লিডার অফ দ্য পলিটিক্যাল পার্টি, তার ওইখানে তার দলের ইমেইলে যখন এরকম একটা ইমেল যাবে তখন সেটাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়াটাই খুব স্বাভাবিক বলে আমি এটা মনে করছি। কিন্তু সেটা তো ফিশিও হতে পারে, মেলওয়ারও হতে পারে। না, এখানে একটা ব্যাপার কি, একটা ঘটনা ঘটে যাওয়ার পরে যখন আমরা কুল অ্যান্ড কাম একটা এনভায়রনমেন্টে বসি, তখন উই স্টার্ট এটাকে অ্যানালাইজিং ইট। বাট
অন দ্য মানে মোমেন্ট অফ ট্রুথ, ওই হিটিং মোমেন্টে কিন্তু আমরা আসলে এই জিনিসটাকে এভাবে ভাবি না। একটা মেইল এসে আপনি মেইলের সাবজেক্টটা খেয়াল করেন, কেস স্টাডি ইলেকশন। আমার 8 দিন পরে ইলেকশন, তার একটা কেস স্টাডি পাঠানো হয়েছে বঙ্গভবন থেকে উইথ অ্যান অ্যাটাচমেন্ট। অ্যাটাচমেন্টটা ইজ নর্মাল লুকিং একটা অ্যাটাচমেন্ট। আপনি ওখানে যখন ক্লিক করলেন তখন সেটা যেটা ম্যালওয়্যার, সেটার ব্যাকগ্রাউন্ডে আসলে ব্যাড আপনার প্রোগ্রামিংটা চালু হয়ে গেল। এবং সেই প্রোগ্রামিং চালু হওয়ার পরে ফলশ্রুতিতে কিন্তু আসলে এখন আপনাকে খেয়াল রাখতে হবে, এটাকে ফিশিং ম্যালওয়্যার সেশন হাইজ্যাকিং প্রসেস বলে। সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে এই প্রসেসে আপনি যদি কারো অ্যাকাউন্টে অ্যাক্সেস নিতে চান, আপনার আইডি পাসওয়ার্ডের প্রয়োজন নেই। বিকজ আপনি আসলে কী করেন, আপনি একটা সেশন ভিত্তিক একটা অ্যাক্সেস পান এবং সেই অ্যাক্সেস দিয়ে আপনি চটজলদি ওইখানে স্ট্যাটাস দিয়ে আপনি চাইলে সরে পড়তে পারেন। এখন প্রশ্ন হচ্ছে, আপনি যখন পাসওয়ার্ডটা চেঞ্জ করার চেষ্টা করবেন, অ্যাপ্রোচটা নেবেন, তখন দেয়ার ইজ এ আই মিন ডেফিনেট প্রবাবিলিটি দ্যাট আপনাকে তারা জানাবে কারা, আপনি যেই প্ল্যাটফর্মের থেকে হ্যাক হচ্ছে, লাইক টুইটার বা এক্স যেটাকে আমরা বলি। কিন্তু সেই অ্যাটেম্পটা যদি কেউ না নেয়, কারণ তার কাজ হচ্ছে সে একটা স্ট্যাটাস দিবে, সটকে পড়বে, স্ক্রিনশট নেবে, পরবর্তী স্ক্রিনশটটা ভাইরাল করে দিবে। তখন সেই ক্ষেত্রে আপনি যতক্ষণে বুঝবেন যে আমার সাথে ঘটনাটা ঘটেছে, বিকজ ইউ উইল সি সাম রিয়াকশনস ওইটার এগেনস্টে, ততক্ষণে তো ঘটনাটা আসলে ঘটেই যায়। কিন্তু বলা হচ্ছে যে জামাত অনেক পরে অ্যাক্ট করেছে। আমি আপনাকে সময় ধরে বলতে পারি এটা অনেক পরে না। আপনি প্রথমেই লক্ষ্য করলে দেখবেন, ঘটনাটা যখন ঘটে তখন আমির জামাত একটা লাইভ প্রোগ্রামে, তার ফেসবুকের পেজগুলোতে তখন লাইভেতে তিনি কিন্তু ঢাকায়ও নাই, সে একটা প্রোগ্রামে আছেন, বা সে তার স্টেশনে নাই। 4:37 ডক্টর শফিকুর রহমানের যেই আপনার এক্স অ্যাকাউন্টটা আছে সেইখান থেকে স্টেটাসটা যায় এবং তার পরবর্তীতে আপনার 4:17 ডক্টর শফিকুর রহমানের ভেরিফাইড অ্যাকাউন্ট থেকে ভুয়া পোস্টটি করা হয়। 4:53 ভুয়া পোস্টটি ফেসবুক শেয়ারে দেখার পরে কিন্তু 5:09 মধ্যে পাসওয়ার্ড পরিবর্তন করে ফেলা হয়। সুতরাং এটা অনেকক্ষণ পরে ঘটনা, কিন্তু এরকম না, ইটস লেস দেন আওয়ার যখন এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। কি ড্যামেজ হলো? কি ড্যামেজ হলো, এটা একটা সুন্দর প্রশ্ন। কি ড্যামেজের চেষ্টা করা হলো আর কি ড্যামেজ হলো, দ্যাট শুড বি এ ভেরি কোয়ালিটেটিভ অ্যানালাইসিস। আমি ব্যক্তিগতভাবে মনে করছি সোশ্যাল মিডিয়া হচ্ছে একটা নতুন জাস্টিস সিস্টেম ইনফরমেশনের। এখানে জাস্টিস সিস্টেম আমি কেন বলছি, এখানে মানুষ পক্ষে এবং বিপক্ষে যৌক্তিক আলোচনা আসলে এখানে প্লেস করার সুযোগ আছে। আপনারা আমাকে বলেন, যেখানে জামাত ইসলামী তাদের রবাস্ট একেবারে শহরের এবং গ্রামের নারীদের অংশগ্রহণমূলক যেই ভবিষ্যৎ বাংলাদেশ গড়ে তোলার পরিকল্পনা শেয়ার করছেন, যেখানে আপনারা দেখবেন যে গ্রামের এবং শহরের স্পেসিফিক নারীদের চাহিদা অনুযায়ী তারা সলিউশন নিয়ে আসার চেষ্টা করছেন, ঠিক এরকম একটা সময় এই ধরনের একটা স্টেটাস তো আসলে খুবই হাস্যকর এবং চ্যাট জিপিটির। সুতরাং আমি মনে করছি এখানে ড্যামেজ করার চেষ্টা করা হয়েছে, কিন্তু মানুষ যেহেতু সচেতন, মানুষ যেহেতু ইন্টারনেট সচেতন, তারা যেহেতু ডিজিটাল মিডিয়াতে ডিসইনফরমেশন, মিসইনফরমেশন, গুজব এই ব্যাপারগুলি বোঝে, তারা তাদের সত্যটা এখান থেকে উপলব্ধি করার সুযোগ পেয়েছে। তারপর আমি মনে করব একটা সচেতন পলিটিক্যাল পার্টি হিসেবে তাদের দায় রয়েছে মানুষের সামনে আরও পরিষ্কার করার। কিন্তু এটা যে একটা হ্যাক, এটার স্টেপ বাই স্টেপ প্রসেস গতকাল রাতে আমি বাংলাদেশ জামাত ইসলামী এবং ডক্টর শফিকুর রহমান উভয়ের পেজে আমি ফলো করেছি যে তারা এরকম একটা কন্টেন্ট দিয়েছে, যেখানে একদম স্টেপ বাই স্টেপ পরিষ্কার বলা হয়েছে কীভাবে জিনিসটা হ্যাক হয়েছে। ওকে, সাইয়েদ আব্দুল্লাহ, ধরুন ঘটনা একবারেই সময়ের কাছাকাছি, আল জাজিরাতে ডক্টর শফিকুর রহমানের ইন্টারভিউ সম্প্রচার, সেখানে নারী নেতৃত্ব নিয়ে তার যে বক্তব্য, তার পরপরই আবার এই স্ট্যাটাস নারীদেরকে নিয়ে অবমাননাকর, এবং মানে সব কিছু মিলিয়ে আপনার কাছে কি মনে হয়, মানে কোনটা বিশ্বাসযোগ্য আর কোনটা বিশ্বাসযোগ্য না? দুইটা ব্যাপার হইল, দেখেন আমি এখানে সাইবার সিকিউরিটি এক্সপার্ট না, সো এই জায়গায় আমার দ্বারা কনক্লুসিভ কোনো মতামত দেওয়াটা হয়তোবা শোভনীয় না। কিন্তু যে ব্যাপারটা এইটা নিয়ে যে ধরনের কথাবার্তা চলছে, আসলে আপনি যদি চিন্তা করেন যে ওই ইন্টারভিউয়ের সাথে এইটা কোনো কোঅর্ডিনেটেড এফোর্ট কিনা বা এইটা কোনো কিছু কিনা, সো এই জায়গায় আমার মনে হয় যে ভোটের মাঠে আসলে তো প্রত্যেকটা মুহূর্তেই মানুষকে প্রত্যেকটা ইস্যু নিয়েই কথা বলতে হচ্ছে, রাইট? সো এইটা নিয়ে আসলে কোঅর্ডিনেটেড এফোর্ট কিনা আই এম নট শিওর। আবার এমন হইতে পারে যেহেতু আল জাজিরার ইন্টারভিউর পরেই এইটা নিয়ে কথাবার্তা আসছে যে নারী নেতৃত্ব সামনে যাইতে পারে কি পারে না, তার জন্যই একটা ব্যাখ্যা দেওয়া হচ্ছে কিনা, ব্যাপারটা বোঝার চেষ্টা করেন যে এইটা নিয়েই তো কথা উঠছিল, রাইট? যে আল জাজিরার ইন্টারভিউতে যে যখন বলা হলো যে নারীরা এই জায়গায় থাকতে পারে কিন্তু প্রধান হইতে পারে না, তারপরে কিন্তু অনেকে প্রশ্ন করছিল যে আপনারা যখন জোটে ছিলেন একটা নারী নেতৃত্বের আওতাতেই তো আপনারা জোটে ছিলেন, তখন কেন সমস্যা হয় নাই? বা এই কথাগুলো যখনই আসছে তখনই তো পলিটিক্যাল পার্টির জায়গা থেকে তখন আবার কি করতে হয়, ওইটারই আবার একটা ক্লারিফিকেশন দিতে হয় যে আমরা কেন এটা মনে করি বা কেন এটা মনে করি না। দেখবেন ওই ঘটনার পরেও তো আসলে ক্লারিফিকেশন দিতে হচ্ছে যে আমরা না নারীকে এইভাবে ট্রিট করি বা আমরা এটা পছন্দ করি না বা আমরা এটা চাই না।
সো যে মুহূর্তে এই ব্যাপারগুলা নিয়ে আলোচনাটা থাকে তখন তো এটা নিয়ে হবেই। আপনার মনে রাখার কথা, অল দ্য প্রাইম মিনিস্টার্স মেন প্রকাশিত হওয়ার পরেই তো তখন 401 নিয়ে সিআরপিসি নিয়ে কথাবার্তা হচ্ছিল, তখন এই যে বিভিন্ন স্পাই ওয়ার নিয়ে কথাবার্তা চলছিল, মানে ওই রেলেভেন্সিটা তো ওই জায়গাতেই তৈরি হয়। আবার যে ইম্প্যাক্টের কথা বললেন, অনেক ক্ষেত্রে ব্যাপার স্যাপার এই ধরনের থাকে যে কখন কি হয়, যেমন এই স্পেসিফিক ব্যাপারে হ্যাক বা হ্যাক হয় না এটা নিয়ে কথাবার্তা চলতে পারে। কিছুদিন আগে ওই জামাতের আমির সাহেব একটা প্রোগ্রামে, সম্ভবত ইয়াংদের নিয়ে বোধহয় প্রোগ্রামে, ওই যে কারা বিয়ে করেছে বা কারা করে নাই এটা নিয়ে ওপেনলি কথা বলছিলেন। তো তখন বলছে কারা কারা বিয়ে করে নাই হাত তুলেন, মানে একটু ফানি জেস্টারে আর কি, সবাই হাতটা তুলছিল যে এই তাড়াতাড়ি বিয়ে করে নেওয়া দরকার, এরকম ব্যবস্থা করা দরকার। তারা বলছে ঘরে ওই যে রানী তুলে নিয়ে আসবা, মানে যারা কাজ টাজ করে বলছে কামলা নিয়ে আসবা না। তাহলে দেখেন কামলাটা তাহলে কারে বললেন, মানে এই শব্দটা নিয়ে আপনি অনেকভাবে ব্যাখ্যা করতে পারেন, কিন্তু এই শব্দটা তো আসলে খুব একটা ভালো জেস্টারে, যেমন আপনি হঠাৎ করে কেউ কাজ করেছে বলেন এই তো একটা কামলা অমুক তমুক, এটা তো ভালো লাগে না দেখতে। তাহলে তো উনি তো এটাও বলেছেন বিয়ে করার সময় মানে ঘরে তুলে নিয়ে এসে রাখার মতো ব্যাপার, এটা রানীর মতো ব্যাপার, আর কামলা নিয়ে আসা যাবে না, মানে টু হোয়াট এক্সটেন্ট কাউকে কামলা বলা যায় বা এটা আনা যাবে না। সো এই জাতীয় ব্যাপার কি হয়, আমি প্লিজ লেট মি ফিনিশ। এই ব্যাপারটা যেটা হয় যে মানুষের ভেতরে একটা ন্যারেটিভ সেট করে, ধরেন ওই আলোচনাটা যদি চলতে থাকে তাইলে পরবর্তীতে এই আলোচনাটারই তো ফলো আপ কিভাবে হয়, ওনারা একটা সোশ্যাল মিডিয়ায় জানান দেওয়ার চেষ্টা করবেন, না আমি এটা বুঝাইছি বা এটা বোঝাই নাই বা আমি এটা করতে চেয়েছি এটা করি নাই। তখনই যেটা হয় ওইটা অ্যাম্পলিফাই করার জন্য আরো অনেক ব্যাখ্যা দেওয়ার দরকার হইতে পারে, আর কথা বলার দরকার হইতে পারে। সো এই জন্যই যে ও এই ব্যাপারটা এই টাইমিং আল জাজিরা এটা বললো, তারপর আল জাজিরা এটা বলবে, তারপর এটা হবে, তারপর এটা হবে। আমার কাছে মনে হয় ব্যাপারটা এইরকম না, রেদার যেহেতু ওই জায়গায় প্রসঙ্গটা উঠেছে তারপরে এটা স্পন্টেনিয়াসলি আলোচনায় আসাটাই বরং উচিত ছিল, যে একটা ব্যাখ্যা আসবে সামনে বা কোনো কিছু আসবে, ফলো আপ আসবে। সো এই ব্যাপারটাকে আমার কাছে মনে হয় যে এটা ন্যাচারাল প্রসেসেই এই আলোচনাটা এগিয়ে গেছে। ওকে, আপনাকে ধন্যবাদ। হাসিব, আমরা দেখি যে মানে বিভিন্ন জায়গায় আপনার হলো যে প্রথমে আসলো যে জামাত জান্নাতের টিকিট বিক্রি করতেছে ভোটের বিনিময়ে, এখন আবার আমরা দেখি যে ফ্যামিলি কার্ড নিয়ে অনেক ধরনের কন্টেন্ট হলো আমাদের মানে যে সামাজিক যোগাযোগ মাধ্যম বলেন বা আমাদের নেট দুনিয়ায় হচ্ছে। এই যে মানে কন্টেন্টের যে খেলা, সেখানে আসলে কে কাকে মানে ছাড়িয়ে যাচ্ছে, বা সেই অবস্থাটা যদি একটু বলেন যে সেখানে আসলে কি যুদ্ধটা চলতেছে এখানে। হ্যাঁ, কন্টেন্টের যুদ্ধটা আসলে আমার কাছে মনে হয় এবারে ইলেকশনের সবচেয়ে বড় যুদ্ধ হচ্ছে কন্টেন্টের যুদ্ধ। সেই কন্টেন্টে একটা পলিটিক্যাল পার্টির যারা অ্যাক্টিভিস্ট আছে, অনলাইন অ্যাক্টিভিস্ট আছেন, যেটা কখনো মানে তাদের দ্বারা এটা ফান্ডেড হতে পারে বা স্বপ্রণোদিত হতে পারে, এই কন্টেন্টগুলো বেসিক্যালি তারা দুই ধরনের কন্টেন্ট বানায়। আমি যদি একটু গ্রসলি বলি, একটা হচ্ছে যে কন্টেন্টটা এই পলিটিক্যাল পার্টির এজেন্ডাগুলোকে মানুষের সামনে সুন্দরভাবে তুলে ধরছে, আর আরেকটা কন্টেন্ট হচ্ছে পলিটিক্যাল অপোনেন্টকে কীভাবে সোশ্যাল ঘায়েল করা যায়, এরকম একটা জায়গা থেকে। সো যখন এই দুই ধরনের কন্টেন্ট নিয়ে তারা কাজ করছে, তখনই প্রশ্ন আসছে আপনি যে স্পেসিফিক কথাগুলো বলছেন, জান্নাতের টিকিট। আমি আপনাকে ফর আ ফ্যাক্ট দেখাতে পারবো যে ন্যারেটিভটা বাংলাদেশ জামাত ইসলামীতে তৈরি করা হয়েছে যে তারা জান্নাতের টিকিট বিক্রি করে। আমি আপনাকে এখন ফর আ ফ্যাক্ট দেখাতে পারবো যে কতগুলো জায়গাতে এই ধর্মীয় আর কি মূল্যবোধকে ব্যবহার করে বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ বিএনপির তারা এইভাবে কথা বলেছে। কেউ বলেছে যে তারেক রহমান, খালেদা জিয়া, তারপরে তারেক জিয়াকে তারা আসলে 4 খলিফা 3 খলিফা মনে করে। কেউ বলেছে যে আমার সঙ্গে ভৌদিলুল্লাহ জাহান্নামে যাবে। কেউ বলেছে যে এইটা একটা খুব কন্টিনিউয়াসলি প্যাটার্নের মতো। আমি বিভিন্ন কন্টেন্ট দেখেছি এবং এটা আমার আয়ত্তের মধ্যে আছে, কিন্তু ন্যারেটিভটা আসলে কী দাঁড় করানো হয়েছে, কোনটা ফ্যাক্ট আর কোনটা গুজব, এই জিনিসটা কিন্তু এখন সোশ্যাল মিডিয়াতে ওই যে জাস্টিস সিস্টেমের মাধ্যমে মানুষজন আসলে বুঝতে পারছে। অন দ্য কন্ট্রারি, আপনি যদি ফ্যামিলি কার্ড নিয়ে কথা বলেন, ফ্যামিলি কার্ড নিয়ে প্রচুর অ্যানালাইসিস হয়েছে, প্রচুর এক্সপার্টরা অ্যানালাইসিস করেছে, এটার ফিজিবিলিটি, ফাইন্যান্সিয়াল ফিজিবিলিটি নিয়ে কথা হয়েছে। কিন্তু আপনি এই যে জান্নাতের টিকিট বলেন কিংবা ফ্যামিলি কার্ড বলেন, এটাকে আমি অ্যাপেল টু অ্যাপেল কম্পারিজন করতে পারছি না। ফ্যামিলি কার্ড ইজ আ ফ্যাক্ট, এইটা অ্যানাউন্স করা হয়েছে। যদি আমি আপনার বিএনপির পক্ষ থেকে যে এইটা আসলে দেয়া হবে, প্রথমে এসেছে এটা দেয়া হবে 4 কোটির পরিবারের মধ্যে থেকে 1.5 কোটি পরিবার, পরে আসে 50, প্রথম প্রাইমারিলি আসে 50 লক্ষ পরিবারকে। এখন আমরা দেখছি ফ্যামিলি কার্ড ইজ নট আ নিউ কনসেপ্ট, ইট ইজ অলরেডি দেয়ার ইন দ্য মার্কেট। সুতরাং তারপরে প্রশ্ন এসেছে যেটা ফিজিবিলিটি নিয়ে, সেই ফিজিবিলিটি 50 লক্ষকে দিয়ে তো পরের বছর এটাকে বন্ধ করা যাবে না। মাল্টিপ্লাই হলে আসলে সেই ফাইন্যান্সিয়াল আপনার বন্দোবস্তটা আসলে কীভাবে হচ্ছে, এটা নিয়ে প্রশ্ন আছে যে এটা কি আসলে এক সময়ের একটা অ্যানাউন্সমেন্ট যে 10 টাকা সের চাল খাবো, তারপর হচ্ছে নৌকা মার্কায় ভোট দিব, সেইটারই কোনো একটা আপগ্রেডেড ভার্সন কিনা, এগুলো নিয়ে সব কথা হচ্ছে।
কোয়ালিটেটিভ কথাবার্তা যতক্ষণ চলে, যতক্ষণ অ্যানালিটিক্যাল বিভিন্ন রকমের কন্টেন্ট আমরা দেখতে পাই, তখন ইটস ফাইন টু কনজিউম অ্যান্ড যারা দেখছে তাদের সিদ্ধান্ত নেওয়ার একটা অবশ্যই একটা প্যারামিটার হিসেবে এটা কাজ করে, ডিসাইসিভ ফ্যাক্টর হিসেবে কাজ করে। কিন্তু ইন দ্য কন্ট্রেরি আপনি যখন এই কথাগুলো বলবেন, একটা দল সম্পর্কে আপনি ঠিক মানে খুব প্রপারলি করাপশন নিয়ে কোনো কমেন্ট করতে পারছেন না, আপনি যদি আজকে একটা রিপোর্ট দেখেন দ্য বিজনেস স্ট্যান্ডার্ডে যে যতগুলো পলিটিক্যাল ভায়োলেন্স হয়েছে তার পার্সেন্টাইল একটা রিপোর্ট আসলে এসেছে, যেখানে 91.7% এসেছে বিএনপির, এরকম ফ্যাকচুয়াল কোনো জায়গায় যখন আপনি একটা পলিটিক্যাল পার্টিকে দাঁড় করাতে পারছেন না, আমি ব্যক্তিগতভাবে মনে করি তখন তার জন্য একটা ভেইগ ন্যারেটিভের জায়গা হচ্ছে এরকম জান্নাতের টিকিটের মতো জায়গা। এখন সেটা যদি আসলে বিএনপি জামাতকে বলে, জামাত বিএনপিকে বলে, এই ভেইগ টার্মগুলো জনগণকে প্রভাবিত করে, জনগণের ডিসিশন নেওয়ার ফ্যাক্টরের ক্ষেত্রে আসলেই এটা একটা ইম্পর্টেন্ট একটা রোল প্লে করে। অ্যাট দ্য সেম টাইম আমি মনে করি যখন ফ্যাকচুয়াল আলোচনাগুলো হয় সেগুলো জনগণের মধ্যে একটা রোল প্লে করে। এআই কন্টেন্ট বা ফেক কন্টেন্ট কতটা ঝুঁকি তৈরি করতে পারে আগামী নির্বাচনে? দেখেন, এআই কন্টেন্ট মানেই ফেক কন্টেন্ট না। আসলে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে কোনোভাবেই ছোট করে দেখার বা অ্যাভয়েড করার সুযোগ নেই। এবং আমার কাছে মনে হয় নেক্সট অনেক প্রশ্নের উত্তর হচ্ছে এআই। সামনের বিজনেস সলিউশন থেকে শুরু করে কমিউনিকেশন টেকনোলজি সব জায়গা থেকে, এবং আরও অনেক জায়গা আছে যে ব্যাপারে আমি এখন যাব না। কিন্তু ফেক কন্টেন্ট এটা তো ভয়ঙ্কর একটা আমাদের জন্য একটা থ্রেট। কারণ বাংলাদেশের সোশিও ইকোনমিক ক্লাসকে যদি আমরা একটু ভেঙে চিন্তা করি, এখানে বেশিরভাগ মানুষ, অ্যারাউন্ড 70% মানুষ আপনারা গ্রামীণ জীবনযাপন করে। তাদের মধ্যে একটা বড় সংখ্যক মানুষ আছে তাদের বেসিক এডুকেশনটাও তারা আসলে ওইভাবে পায় নাই। সুতরাং তারা খুব সহজেই ফেক কন্টেন্টকে বিশ্বাস করে, এবং ফেক কন্টেন্টের উপর বেস করে নেওয়ার সিদ্ধান্তটা সবসময় সেই সিদ্ধান্ত আমাদের সমাজের জন্য একটা বার্ডেন হিসেবে আসে। অবশ্যই সেটাকে আসলে কন্ট্রোল করার প্রয়োজন পড়ে। কিন্তু আপনি পৃথিবীব্যাপী দেখবেন এই যে এআই এর জন্মটাই আসলে কতদিন আগে। এআইকে ফাইট তো আসলে এখন যারা ওয়েস্টের কান্ট্রিগুলো তারাও করছে আসলে, এবং সেই ফাইটটা কতটুকু এফিশিয়েন্ট সেই নিয়ে তাদের মধ্যে প্রশ্ন উঠছে। কখনো কখনো এআই এত বেশি অটো রেসপন্সিভ হয়ে যাচ্ছে যে এআইকে যারা বানিয়েছে তাদের কন্ট্রোল করার জন্য চ্যালেঞ্জ আসলে ফেস করতে হচ্ছে। ওকে, ধন্যবাদ আপনাকে সৈয়দ আব্দুল্লাহ। আমরা দেখলাম যে বিএনপি তার নির্বাচনী প্রচারণায়, বিশেষ করে তারেক রহমান তাদের প্যাকেজ ঘোষণা করেছেন যে তারা নির্বাচনে বিজয়ী হয়ে আসলে দেশের মানুষের জন্য কি করবেন। তেমনিভাবে জামাত, তাদের নেতা 11 দলীয় জোট নেতা ডক্টর শফিকুর রহমান, তিনিও নাগরিক সুবিধার কথা, তাদের যে পলিসি সামিট সেখানে নানা প্যাকেজের কথা তারা উল্লেখ করেছেন। দুইটার কম্প্যারিজনটা কি করবেন বা কি বলবেন? দুইটার কম্প্যারিজন মানে কি, যে ইলেকশন উপলক্ষে মানুষকে অ্যাট্রাক্ট করার জন্য আপনি কোন ব্যাপারটার প্রতি ফোকাস করছেন এটা খুব গুরুত্বপূর্ণ। আমার কাছে এখন পর্যন্ত মনে হচ্ছে যে বিএনপির জায়গা থেকে যেটা দেখানোর চেষ্টা করা হচ্ছে যে আমাদের এই ভিশনগুলো আছে যে আমরা এটা করতে চাই। দেখেন, সময় হওয়ার আগ পর্যন্ত আমি আপনারে বলবো না যে যা যা বলা হচ্ছে এটা 100% হয়তো বা এক্সিকিউটেড হবেই, কারণ এটা না দেখলে তো আপনি বলতেই পারেন না। আসলে অ্যাট দ্য ভেরি ইনিশিয়াল স্টেজ আপনার যেটা দরকার হয়, একটা কাজ করার জন্য পরিকল্পনাটা দরকার হয়, যে মানুষ আগে কি দেখে যে আপনার পরিকল্পনাটা আছে কিনা। যদি পরিকল্পনা থাকে, তারপরে নেক্সট কোশ্চেনটা হয় সেই পরিকল্পনাটা এক্সিকিউট করার জন্য আপনার কারেক্ট মানুষগুলো কারেক্ট জায়গায় আছে কিনা, কিংবা কারেক্ট মানুষ বসানোর পরে তারা আবার দুর্নীতি করে মানে হজবরলা পাকিয়ে ফেলছে কিনা। সো এই প্রত্যেকটা জিনিস হওয়ার পরে তারপর আপনি বুঝতে পারবেন যে সাকসেসফুলি প্ল্যানটা এক্সিকিউটেড হইল কিনা, রাইট? ধরেন এমন হইল যে ফ্যামিলি কার্ডটা দেওয়ার কথা, সেই ফ্যামিলি কার্ডটা অতীতে যেমন ধরেন যে এই যে টিসিবির চাল টাল বিভিন্ন জায়গায় ইসের জন্য দেখা যেত এলাকার পাতি নেতারা যারা আছে তারা এই সুবিধা নেওয়ার জন্য আমার সাথে যাইতে হবে, আমি যা দিব এইটাই, আমার সাথে থাকলে এই কার্ড পাবা, তা না হইলে পাবা না। এইটাকে না করে এটা যদি ইউনিভার্সাল স্ট্র্যাটেজিতে যাওয়া যায় যে ঠিক আছে, নো ম্যাটার আপনার পলিটিক্যাল ওরিয়েন্টেশন কি, নো ম্যাটার আপনার রিলিজিয়াস ওরিয়েন্টেশন কি, নো ম্যাটার আপনি কোথা থেকে আসছেন, কার রাজনীতি করেন না করেন, এটা ম্যাটার করে না। যে এই স্কিমটা এই এলাকার মানুষের জন্য এই সেটেলমেন্টে দেওয়া হবে, তার ভিতরে আপনি পড়েন কিনা, যে আপনি নারী কিনা, আপনার একটা ফ্যামিলি আছে কিনা, আপনি ভাই বিএনপিরে ভোট দিছেন নাকি জামাতরে ভোট দিছেন নাকি এনসিপিরে ভোট দিছেন, আপনি হিন্দু কি মুসলমান কি বৌদ্ধ কি খ্রিস্টান কি নাস্তিক, এগুলো ম্যাটার করে না। আপনি এই প্যাকেজগুলা যদি এই ধরনের ক্লাসিফাইড অবস্থায় থাকে যে ও ভোট দিলে পাবে, অমুক পাতি নেতার হাত ধরেই কার্ড পাইতে হবে, তাইলে এইটা মিসইউজ হওয়ার হিউজ সম্ভাবনা থাকে। আদতে আপনার অনেক ভালো পরিকল্পনা ফেইলড হয়ে যেতে পারে। কিন্তু যদি আপনি এক্সিকিউট করেন ইউনিভার্সাল হিসাবে, তাইলে যেটা দেখা যাবে এটা সাকসেসফুল হইতে পারে। কারণ বিএনপির এই ধরনের প্যাকেজ টাইপ পরিকল্পনা কিন্তু একেবারেই নতুন কোনো ধারণা না। তার কারণ হলো খালেদা জিয়া মারা গেলেন, যে খালেদা জিয়াও কিন্তু এমন বাংলাদেশের কনটেক্সটে এমন কিছু পরিকল্পনা নিয়ে এসেছিলেন যে পরিকল্পনাগুলো আগে ছিল না।
নারীদের শিক্ষার ব্যাপারে খুবই যুগান্তকারী বেশ কিছু পদক্ষেপ ছিল। তারপরে একদম মার্জিনাল কিছু এলাকার মানুষদের জন্য ওনার বেশ কিছু পরিকল্পনা ছিল, যে ব্যাপারগুলো কিন্তু শুরু করার আগে এই ধরনের অনেক পরিকল্পনা ছিল, না এটা বোধহয় সম্ভব না। কিন্তু দেখেন নারীদের ওই যে বৃত্তির কথাই বলেন, বা প্রাথমিক ওই যে নারীদের ইনক্লুশনের কথা বলেন, তারপর বিনামূল্যে নারীদের পড়ানোর ব্যাপার বলেন, এমন অনেক কিছু বেশ কিছু প্রজেক্ট কিন্তু দিন শেষে সাকসেসফুল হয়ে গিয়েছিল, কারণ ইমপ্লিমেন্টেশন প্ল্যানের জন্য। সো ফার বিএনপির প্ল্যান যেগুলো দিয়েছে যে আমরা এইটা করবো, ধরেন ফ্যামিলি কার্ডের কথা যদি বলি, ফার্মার্স কার্ডের কথা যদি বলি, বা পাবলিক প্রাইভেট পার্টনারশিপ যেভাবে হেলথ সেক্টরে ইনিশিয়েট করার চেষ্টাটা করা হচ্ছে সেটার কথা যদি বলি, বা এনভায়রনমেন্টের ইস্যুটাকে অ্যাড্রেস করে গাছ লাগানোর কথাই বলি, বা খাল খননের কর্মসূচি বলি, সোফার ভেরি গুড। এবং এই জায়গাতে তারেক রহমান সাহেব কিছুদিন আগে বলেছেন যে অনেক বড় বড় মেগা প্রজেক্টের দিকে যাওয়া যাবে না, এমনিতেই দেশ ঋণের ঝুঁকির ভেতরে আছে, রাদার আমাদের ওই সিম্পল প্ল্যানগুলাই এক্সিকিউট করাটা খুব গুরুত্বপূর্ণ। সো অনেকগুলো প্ল্যান থাকে, আপনি 100% এক্সিকিউট না করতে পারলে অনেক প্ল্যান আছে, আপনি যদি অন্তত পক্ষে 60% 70%ও এক্সিকিউট করেন তাহলে স্টিল অনেক ভালো কিছু হয়। কিন্তু ওই ব্যাপারটা করা যাবে কি যাবে না সেটা তো আসলে সময় বলবে, তার আগে বলা যাবে না। এখন ধরেন অন্য আরো কিছু পলিটিক্যাল পার্টি আছে, তাদেরও কিন্তু মানুষ আসলে দেখতে চায় তাদের প্ল্যানটা কি। লেটস সে জামাত, এনসিপি, যদিও তারা এখন একই জোট, অন্যান্য যারা আছে এখন তারাও যদি কোনো ভিশন নেয়, আপনি ভিশন ভার্সাস ভিশন নিয়ে কথা বলবেন। কিন্তু যদি এমন হয় যে কারো আছে ভিশন, কেউ শুধু সমালোচনা করছে, ধরেন বিএনপি বললো এই অমুকের জামাতের এই প্ল্যান আছে, এগুলো বাদ, শুধু সমালোচনা করবো, অথবা জামাত মনে করলো ঠিক আছে বিএনপির এটা আছে, শুধু সমালোচনা করব। আমার কাছে মনে হয় যে এই জায়গাতে দুইটা সেম পেসে অনেক ক্ষেত্রে নাই। রাদার সামনের দিনের বাংলাদেশটা যাতে এমন হয়, প্রত্যেকটা পলিটিক্যাল পার্টি যাতে এই আর্জেন্সিটা ফিল করে যে উই শুড অফার সাম পলিসিস টু দ্য পিপল সো দ্যাট মানুষ এটা গ্র্যাব করতে পারে। অত্যন্ত চমৎকার আলোচনা হলো, দুজনকে ধন্যবাদ জানাচ্ছি। দর্শক, আজকে এই ছিল আমাদের সংলাপ প্রতিদিনের আয়োজন। আপনারা যে যেখানে আছেন ভালো থাকুন, নিরাপদে থাকুন।